শুভ অপরাহ্ন। ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আয়োজিত আজকের ওয়েব অনুষ্ঠান বাঙালির নববর্ষের ঐতিহ্য, স্মৃতি ও অন্বেষণে আপনাদের স্বাগত। 1427 বঙ্গাব্দ গোটা পৃথিবীব্যাপী এক গভীর অসুখের মধ্যে অতিবাহিত করেছে। আমরা জানি করোনা মহামারী, করোনা অতিমারির জন্য একটা বছর মানব প্রকৃতি স্তব্ধ হয়েছিল। 1428 বঙ্গাব্দে আমরা আশা করব পৃথিবী রোগমুক্ত হবে। গত এক বছরে আমরা যে প্রিয়জনকে হারিয়েছি, আমাদের এই অপূরণীয় ক্ষতি হয়তো পূরণ করা সম্ভব হবে না, কিন্তু নতুন করে মানব প্রকৃতি আবার প্রাণ ভরে মুক্ত আকাশে শ্বাস নিতে পারবে। করোনা মুক্ত পৃথিবীর আশা করে আমাদের এই অনুষ্ঠানের শুরু করছে। প্রথমেই জানাই, আজকে বাংলাদেশের যে দিনপঞ্জি, সেই দিনপঞ্জি অনুযায়ী আজকে তাদের পয়লা বৈশাখ। সুতরাং বাংলাদেশের সকল নাগরিকবৃন্দকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গবাসীর আসন্ন নববর্ষ উপলক্ষে আজকের দিনটিও তাদের কাছে যথেষ্ট তাৎপর্যের বলে আমরা মনে করি। ইতিহাসের পাতায় তাকালে চৈত্র সংক্রান্তির দিনে আমরা সাক্ষী পাব আজ থেকে 150 বছর আগে 1273 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1867 খ্রিস্টাব্দে, এই চৈত্র সংক্রান্তির দিনে কাশীপুরের, কলকাতার উপকণ্ঠে কাশীপুরের কাছে একটি মেলা বসেছিল এক উদ্যান বাড়িতে। নরচন্দ্র সিংহ রায়ের সেই উদ্যান বাড়িতে যে মেলাটা বসেছিল, সেই মেলা পরবর্তী ইতিহাস সাক্ষী দেবে পরবর্তী এক দশকের মধ্যে জাতীয় মেলায় পরিণত হয়েছিল। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই মেলা ভারতবর্ষকে স্বদেশ হিসেবে ভক্তির সঙ্গে উপলব্ধি করার প্রথম প্রয়াস। সুতরাং এই দিনটির তাৎপর্য আমাদের কাছেও অপরিসীম। এই দিনটিকে আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে স্মরণ করছি। যেহেতু আমাদের প্রতিষ্ঠান একটি বিদ্যায়তনিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে এবং বিদ্যায়তনিক প্রতিষ্ঠান অর্থাৎ একাডেমিক ইনস্টিটিউশন, সুতরাং আজকের বিষয়টা গুরুগম্ভীর, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা প্রথম থেকে এসছি তারা নিশ্চয়ই দেখেছি যে আড্ডার মেজাজে এই অনুষ্ঠানের শুরু হয়েছে, এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়েও সেই বৈঠকি মেজাজ আমরা ধরে রাখতে পারবো, এই আশা আমরা রাখি। তার কারণ আমাদের আলোচনায় আমরা 4 জন মজলিসি মানুষকে পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন হরিপদ ভৌমিক, আলম খোরশেদ, রাজীব চক্রবর্তী এবং কৌশিক মজুমদার। তাদের প্রত্যেককেই স্বাগত। এবং যে দর্শকরা আমাদের সঙ্গে যোগদান করেছেন তারাও প্রত্যেকে স্বাগত জানাই তাদেরকে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব, তার আগে উদ্বোধনী বক্তব্য রাখবেন ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের নির্দেশক, সুলেখক, তন্নিষ্ঠ গবেষক অরিন্দম মুখোপাধ্যায়। অরিন্দম। নমস্কার। বাঙালির নববর্ষের ঐতিহ্য, স্মৃতি, অন্বেষণ এই অনুষ্ঠানে অন্তর্জালের বৈঠকি আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মাঝে যে সমস্ত বিশিষ্ট বক্তারা আছেন, আপনারা কার্ডে তাদের নাম দেখেছেন, তবু আরেকবার আমি নামগুলো বলে দিই। শ্রী হরিপদ ভৌমিক, কৌশিক মজুমদার, রাজীব চক্রবর্তী, এরা 3 জন ভারত থেকে আছেন এবং আলম খোরশেদ আছেন বাংলাদেশ থেকে। আমরা বাংলাদেশ এবং ভারতের বাঙালিদেরকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আজকে আরেকটা দিনের গুরুত্ব রয়েছে। 14ই এপ্রিল আমার মনে হলো যে বছর
বিশেষ করে সেটা উল্লেখ করা দরকার, এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন হচ্ছে। আজকের দিন নেতাজি সুভাষচন্দ্র এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত একটি দিন। আজকে মৈরাং দিবস। 1944 সালের 14ই এপ্রিল ভারতের মৈরাংয়ে প্রথম আইএনএর যে সেনাবাহিনী তারা পা রেখেছিলেন এবং ভারতবর্ষের একটি অঞ্চলকে তারা প্রথম আজকে স্বাধীন করেছিলেন বলা যায় নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আইএনএ বাহিনী। তাই আমি এই দিনটিকে শুধুমাত্র নববর্ষের সূচনা হিসেবে না ধরে এই দিনটিকে একই সঙ্গে মৈরাং দিবসে এবং সেই মৈরাং এবং ফ্রন্টিয়ার বা তার আগে পরে পরবর্তীকালে আইএনএ যে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, তাদেরকেও আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করি। আজ থেকে 10 বছর আগে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ সূচনা, বাংলার কলকাতা থেকে এই সংগঠনের সূচনা হলেও পরবর্তীকালে আমরা আমাদের এই সংগঠনের কর্মক্রান্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে পেরেছি। বাংলাদেশ, মিয়ানমার, এদিকে আফ্রিকার পূর্ব উপকূলের কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, এই অঞ্চলে তো ইনস্টিটিউট বিভিন্নভাবে কাজ করছে। তাদের যেরকম ভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ, সেই সঙ্গে ভারতবর্ষ তথা বাঙালির সংস্কৃতিকেও পৌঁছে দেওয়াটাও আমাদের একটা অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেও আমরা কাজ করে চলেছি। আজকে একটা ঘটনা কথা আমার বিশেষভাবে মনে পড়ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যাতায়াতের কারণে বাংলাদেশে যেভাবে পয়লা বৈশাখ পালন করা হয় সেটা অত্যন্ত সুন্দর মর্যাদার সঙ্গে পয়লা বৈশাখ। আমাদের পয়লা বৈশাখটা এখানে পশ্চিমবঙ্গে অনেকটা ঘরোয়া। পরবর্তীকালে বাংলাদেশের মানুষজন সেটাকে আপামর জনসাধারণের মাঝে ছড়িয়ে দিয়েছেন একটা উৎসব হিসেবে। তারা সেই পয়লা বৈশাখের বিষয়টিকে রেখেছেন সকলের সামনে। বেশ কয়েকবার চারুকলার ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে। আজকেই সকালবেলা যখন ফেসবুকের পেজ উল্টাচ্ছিলাম, দেখলাম যে চারুকলায় এবারে তো আর কোনো মঙ্গল শোভাযাত্রা নেই, কয়েকটা মুখোশ দাঁড়িয়ে রয়েছে মাস্ক পরে। এটাই আজকের 2021-এর 1427 বঙ্গাব্দের এটাই আজকের বাস্তব পরিস্থিতি। উপায় নেই, আমাদের এটাকে মেনে নিতে হবে। আমার বেশি কিছু বলার নেই। এখানে আমাদের সামনে বিশিষ্ট বক্তারা আছেন, নির্দিষ্ট বিষয়ে বক্তব্য রাখবেন। খালি একটা জিনিস আমার বেশ কয়েক বছর ধরে চোখে পড়ছে, যে বঙ্গাব্দের ইতিহাসের কথা বলতে গেলে আজও আমি বেশ কিছু ইংরেজি কাগজের ব্লগ গুলো আমি চেক করছিলাম, সেখানে দেখলাম বঙ্গাব্দের ইতিহাসের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, আকবর বঙ্গাব্দের সূচনা করেন। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগে। গত কয়েক বছর ধরে এটা আমি একটু পড়াশোনাও করছিলাম, যদিও সেই ইতিহাসের দিকে আমি যাব না। খালি একটাই কথা বলতে পারি, আকবরের জন্ম থেকে তার শেষ সময় অবধি 1542 থেকে 1605 সালের যে হিসেব আর এই 1427 বছরের বঙ্গাব্দের হিসেব আমি কোনোভাবে মেলাতে পারি না। যাই হোক, আমি এই ইতিহাসের ভেতরে ঢুকতে চাই না। পরবর্তীকালে এই ধরনের ন্যারেটিভ যারা প্রচার করার চেষ্টা করছেন, ভ্রান্ত ন্যারেটিভ, বঙ্গাব্দের প্রচলন করেন আকবর, এইগুলোকে আমার মনে হয় যে একটা পরিবর্তন করার দরকার সঠিক ইতিহাসের দিকে লক্ষ্য রেখে। আমি আর কথা এগোতে চাই না। আজকে সঞ্চালক অর্ণব নাথকে আমি পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা একটি প্রশ্নবাচক বিষয়, নববর্ষ না হালখাতা। এই বিষয়ে বক্তব্য রাখবেন হরিপদ ভৌম। তিনি বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক হিসেবে খ্যাতনামা। তার মূলত পরিচয় কলকাতা বিশেষজ্ঞ রূপে। কয়েক বছর আগে তার একটি বই প্রকাশিত হয়েছিল, রসগোল্লা, বাংলার জগৎ মাতানো আবিষ্কার। এই বইটি যে রসগোল্লা একান্তভাবেই বাংলার সম্পদ, অর্থাৎ পরিভাষায় বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তার সব প্রমাণ করেছিল। এই কাজের মাধ্যমে তিনি যে ইতিহাস চর্চাকে অন্য মাত্রায় অনন্য নজির স্থাপন করেছিলেন,
তা বলাই বাহুল্য। কলকাতা গবেষণার ক্ষেত্রে তিনি বহু বই রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তার প্রথম গ্রন্থ, সেটা হলো পুরনো সংবাদপত্রে কলকাতা এবং কলির শহর কলকাতা। এবং এর সাথে সাথে তিনি পুরনো পঞ্জিকায় যে কলকাতার চর্চার আকর উপাদান ছড়িয়ে আছে এই বিষয়ে আলোকপাত করেছেন, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত সাময়িক পত্রের পাতায় আবদ্ধ থেকে গেছে। আমরা আশা করব খুব শীঘ্রই সেগুলো মলটবদ্ধ হবে। সেই সূত্রেই তিনি বাঙালির নববর্ষের যে অপরিহার্য উপাদান পঞ্জিকা সেই বিষয়েও আলোকপাত করবেন। কয়েক বছর আগে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন একটি সাময়িক পত্রে। প্রবন্ধের শিরোনাম ছিল নববর্ষ না হালখাতা। সেই বিষয়টাকে তিনি আমাদের এখানে উপস্থাপন করবেন। হরিপদ ভৌমিক। নমস্কার। 1427 চৈত্র সংক্রান্তির আজকের এই সন্ধ্যা, পুরনো কলকাতায় এই দিনটি একটু অন্যভাবে পালিত হতো, কারণ চড়ক আমাদের কলকাতায় তখন একটা বড় উৎসব ছিল। এবং আমি অনেকেই জানেন যে সেই চড়কের উৎসবের নানান বর্ণনা, নানান চিত্র তার মধ্যে রয়েছে। আমি অত মানে বড় বড় বিষয়ের সঙ্গে আমি যাচ্ছি না। আমি একটি সংস্কার চড়ককে কেন্দ্র করে সেটি আমার মনে হয় যে এই আড্ডায় সেটা যদি পরিবেশন করা হয় তাহলে খুব ভালো হয়। সেটি হচ্ছে যে আমাদের হুতুম প্যাচার নকশা সেখানে শুরুই হয়েছিল এই চড়ক পার্বণ দিয়ে। সেইখানে একটি লাইন সেখানে আছে যে ঝাঁপ শুরু হয়েছে, মানে কাটা ঝাঁপ, পুঁটি ঝাঁপ, আগুন ঝাঁপ হয়েছে। কাটা ঝাঁপের সময় বলা হচ্ছে যে প্রথমে এই মানে 3 দিন আগে ভিজিয়ে রাখা হয়েছিল যে পুকুরের মধ্যে সেই কাটাগুলোকে এনে ওই খড়ের উপরে সেগুলোকে লাঠি দিয়ে পিটিয়ে এখানে বসিয়ে দেওয়া হয় এবং তারপরে ঝাঁপ শুরু হয়। ঝাঁপ শুরু হওয়ার পরে তো ঝাঁপ সম্পূর্ণ হলো। এর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো, যারা চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন তারা তারা সব ছুটে এলো, এসে ওই যারা ঝাঁপ দিয়েছিল তাদের শরীর থেকে কাঁটাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা শুরু হয়ে গেল। সে একেবারে বাড়াবাড়ি হুড়োহুড়ি, সে কাঁটা নেবে কেন। হুতুম বলছে যে সজোরে ঢাক বেজে উঠলো, দর্শকরা কাঁটা নিয়ে টানাটানি করতে লাগলেন। গিন্নিরা বলে দিয়েছে যে ঝাঁপায় কাঁটার এমনই গুণ যে ঘরে রাখলে এ জন্মে বিছানায় আর ছাড় পোকা হবে না। অবস্থাটা বুঝুন যে আমাদের বছরের শেষ দিন ওই ঝাঁপের কাঁটা আমাদের সংগ্রহ করতেই হবে এবং তাতে আমাদের বাড়ি তাতে ছাড় পোকা মুক্ত করতে হবে। বিষয়টা কিন্তু ছাড় পোকা। আসলে পুরনো কলকাতায় একটা মানে ছাড় পোকাকে কেন্দ্র করে সকলের একটা ভীতি ছিল। সেই ভীতিটার কথা আমি একটু যদি বলি যে এলিজাফে 1780 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর এক চিঠিতে লিখছেন যে অত্যন্ত গরম পড়েছে, একটু হাওয়া নেই কোথাও, আর এখানে নানা রকম পোকামাকড়ের এত সময় যে আওয়াজ, এবং সবচেয়ে অসহ্য হলো এখানকার ছাড় পোকা আর মাছি। ছাড় পোকার দুর্গন্ধে ঘর যেন ভরে থাকে সবসময়। আমাদের দেশে ইংল্যান্ডে ছাড় পোকা আছে, কিন্তু এইরকম বিকট দুর্গন্ধ তাদের নেই। আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত এদের উপদ্রব সহ্য করতে হবে। এইটা বললেন, কে বললেন? এলিজাফে বললেন তো বটে, কিন্তু এই ছাড় পোকা নিয়ে এই তার 90 বছর পরে 1870-এ 20 জানুয়ারি অমৃতবাজার পত্রিকা, তখন বাংলা পত্রিকা শুরু হয়েছে অমৃতবাজারে, সেখানে কিন্তু একটি অভিনব দাবি করা হলো। সেখানে বলা হলো যে ছাড় পোকার সৃষ্টি প্রথমে আমেরিকায় হয় এবং সেখান থেকে ইউরোপ এবং অন্য আয়ারল্যান্ডে ছাড়া প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়ে। আয়ারল্যান্ডে ছাড় পোকা নেই। 1503 খ্রিস্টাব্দে আমাদের দেশে এইটা ওই ইউরোপ থেকেই এসছে। আপনি ভাবুন যে সে বলছে যে ভারতবর্ষে ছাড় পোকা চলে এসে আমেরিকা থেকে, এবং সেইটার জন্য তিনি এই দাবিটি করলেন। আসলে অভিনবত্ব এই কারণে বললাম
যে একটা পুরোনো দিনের একটি খুব সুন্দর চুটকি আছে, বলছে হর সেতে হিমালয়ে বিষ্ণু সেতে মহাদৌত সূর্যে ভ্রমতি আকাশে বৎ কুল সংকায়া। মানে শব্দটির অর্থ হচ্ছে যে এই যে শিব ঠাকুর আর বিষ্ণু এবং সূর্য, এই তিনজন দেবতা তিন জায়গায় তিনি বসবাস করেন। তিন জায়গার মধ্যে শিব ঠাকুর হিমালয়ের বরফের মধ্যে বসে আর সেখানে আশ্রয় দিয়েছেন, আর বিষ্ণু সমুদ্রের অনন্ত শয্যায় শায়িত, আর সূর্য ঠাকুর আকাশে ঘুরে বেড়াচ্ছেন। কেন জানেন? ছাড় পোকার ভয়। ওই যে সংস্কৃত শ্লোকটা বললাম, ওইটার মধ্যেই নাকি সেটা লেখা আছে। তো সুতরাং এই ছাড় পোকাকে তাড়াবার জন্য বছরের শেষ দিন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে সরে এসে আমরা এখন একটু এই নূতন হালখাতা পঞ্জিকার কথায় আসব। পঞ্জিকা আমাদের হুতুম ব্যাচের নকশাতেই বলেছেন যে আমাদের কিন্তু চৈত্র সংক্রান্তির পরের যে দিনটি অর্থাৎ হাল খাতার দিন, এই দিনটি নূতন খাতা এই খাতাওয়ালারাই বাঁচিয়ে রেখেছে। এই যে বাঁচিয়ে রেখেছে, এই সূত্রে আমাদের যে বিষয়, সেই হালখাতার বিষয়, সেই হালখাতার বিষয়টি আমি পুরনো পঞ্জিকা থেকে শুরু করি। পুরনো পঞ্জিকা আমাদের পুঁথিতে আগে ছিল। আগে পুঁথি আকারে, পুঁথিতে সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে ওই পুঁথিগুলো হাতে লেখা হতো। এবং নবদ্বীপে কৃষ্ণচন্দ্র মহারাজা সেই সময় তিনি ওই তার অনুমতিক্রমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই পঞ্জিকাকাররা তারা সেই পঞ্জিকা তৈরি করে দিতেন এবং সেই পুঁথিতে লেখা হতো। 1819 খ্রিস্টাব্দে 27শে ফেব্রুয়ারি সমাচার দর্পণ কাগজে একটা নিউজে দেখা যাচ্ছে, সেই সংবাদে দেখা যাচ্ছে, সেখানে বলছেন যে এত দেশে নবদ্বীপ, মৌলা, বারুইখালী, বাকলা, খানাকুল, বজ্রাপুর, বালি এবং গণপুর, এই সমস্ত গ্রামে পঞ্জিকা প্রস্তুত হয়। অর্থাৎ এই যে পঞ্জিকাটা তৈরি হচ্ছে সেটা হাতে লেখা পুঁথি। এই হাতে লেখা পুঁথিটি নিয়ে ওই দৈবকাররা তারা কি করতেন, তারা প্রত্যেক বৈশাখ মাসে তারা কিন্তু আপনার ওই প্রত্যেকবারে বাড়িতে বাড়িতে পঞ্জিকা পাঠের একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে সেই পঞ্জিকা পাঠ করা হতো এবং তারা প্রত্যেকে ওই সেই পঞ্জিকার বিষয়গুলো তারা শুনতেন। এবং পঞ্জিকা পাঠ সেই সময় একটা বৈশাখ মাস, গোটা বৈশাখ মাস জুড়ে পঞ্জিকা পাঠ একটা ভাগবত পাঠের মতো পাঠ করা হতো। এবং পরবর্তী সময়ে যখন ছাপা শুরু হলো পঞ্জিকা, তার প্রথম যে পঞ্জিকাটি পাওয়া যায় সেটি জাতীয় গ্রন্থাগারে আছে 1225 বঙ্গাব্দে, ইংরেজি 1819। সেটা রামহরি নামে জোড়াসাগর একজন তিনি এইটি করেছিলেন। এবং সেখানে বলা হয়েছে যে শ্রীযুক্ত রামহরি নাম হৃদয়ে বঞ্চতে ধাম, ত্রিজগতে তিনি সার, সেই পদে সেবা করি, সম্পদ বাসনা করি, করিলাম পঞ্জিকা প্রকাশ। শব্দটা হচ্ছে সেই পদ সেবা করি, সম্পদ বাসনা করি, অর্থাৎ পঞ্জিকা বিক্রি করে আমি সম্পদ পাবো, এই ভাবনা থেকে কিন্তু সে পঞ্জিকাটা ছাপছে। প্রথম পঞ্জিকা ছাপার সেই উল্লেখ সেখানে পাওয়া যাচ্ছে। এবং 1825 থেকে 30 এই সময়ে পঞ্জিকার দাম ছিল 1 টাকা। পরবর্তী সময় এত বিক্রি হয়েছে যে 1857 সালে তার দাম নেমে গিয়েছিল 2 আনাতে। লং সাহেব বলেছে যে 1857 খ্রিস্টাব্দে শুধু কলকাতায় 1,35,000 পঞ্জিকা বিক্রি হয়েছে এবং প্রমাণের বাইরে বিক্রি হয়েছে প্রায় 2.5 লক্ষ পঞ্জিকা। সুতরাং এই লং সাহেবের মতে এই যে পান তামাকের মতো বাঙালি জীবনে পঞ্জিকা ছিল অপরিহার্য। দোকান ছিল না, তাই চৈত্র মাসে ভূতেরা ঝাঁকায় ভর্তি করে পথে পথে ফেরি করত এবং যে পাড়ায় ঢুকতো সেই ঝাঁকা ফুরোতে একটু সময় লাগতো না। এবং কলকাতা থেকে বাংলা এবং উর্দু পঞ্জিকা মধ্যে বিখ্যাত মোহাম্মদী পঞ্জিকা, মদিনা পঞ্জিকা, এই সমস্ত কিন্তু একটা সময় ছাপা হয়েছিল। এবং কলুটোলায় বক্সি কোম্পানির উর্দু পঞ্জিকা পথিকৃত এই হিসেবে বলা হয় এবং 1900 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। সেই সময় এটি মৌলভী আব্দুল আহাদ ফারুকবাদীর গণনায় এটা প্রকাশিত হয়েছিল। ফলে পঞ্জিকা কিন্তু আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ হিসেবে হয়ে আছে। এবং এখন হচ্ছে নববর্ষ না এটা হাল খাতা।
আমি বলছি পয়লা বৈশাখ হালখাতা। দেখলাম আমরা কুতুবও বলেছেন পয়লা বৈশাখ হালখাতা। হালখাতা, তাহলে হালখাতা শব্দটা এলো কিভাবে? বলা হয় যে একদম প্রাচীনকালে মানুষ যখন চাষবাস শেখেনি, লাঙলের ব্যবহার শুরুও হয়নি, গাছ থেকে ঝরে পড়া পাতা, শুকনো পাতা ওই আগুনে পুড়ে যেত, জঙ্গলে ছাই পচা আতকোরা গাছ এগুলোকে মিলিয়ে একরকম সার তৈরি হতো। এবং ওই সূচালো পাথর দিয়ে তারা খুদে সেইখানে নিজের মতন করে আলগা করে বীজ ফেলে দিলে পরেই সেগুলো গাছ হতো। এবং এই যে যে পদ্ধতি চাষ হতো, এই চাষের পদ্ধতির নাম ছিল জুম চাষ। এবং যারা এইভাবে চাষ করত তাদের বলা হতো জুমিয়া, এবং এরা ছিল যাযাম। মানুষ যখন লাঙলের ব্যবহার শিখলো এবং তারা এই ফসল ফলাতে শুরু করলো, তখন বিনিময় প্রথা শুরু হলো। অর্থাৎ কেউ চাল দিচ্ছে, চাল দিয়ে আপনার আলু বেগুন দিচ্ছে, কেউ মানে অন্যান্য জিনিস দিচ্ছে। তো এই যে সবজি এবং বিভিন্ন জিনিস যে বিনিময়, এই বিনিময় সমস্যা একটা হলো যে পরবর্তী সময় দেখা গেল যে কেউ স্যাটিসফাইড হচ্ছে না, যে আমি যেটা পেলাম আমি বোধহয় কম পেলাম। তখন মাঝে শুরু হলো বিনিময়ের জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করা। তার কাছে সকলে জিনিস এনে দিত, তিনি তার মূল্যায়ন করতেন, করে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ওই ওই আদান প্রদানটা করিয়ে দিতেন। এবং বছরে তার একটা হিসাব রাখার জন্য খাতা তৈরি হলো। সেই খাতাটা থেকে শুরু হলো কিন্তু আমাদের দোকানদারির সৃষ্টি। এবং এই হালের বিনিময়ে যে দ্রব্য বিনিময় প্রথা চালু হলো এবং যে খাতা সেটা মেনটেন হলো, সেই খাতাটার নাম হলো হাল খাতা। এবং সেই হাল খাতাটা আমরা সেই যে দিনটিতে করেছি সেই দিনটি হচ্ছে পয়লা বৈশাখ। ফলে এই যে হাল খাতা, এই হাল খাতার হাল যে শব্দটি, এই শব্দটি কিন্তু দুটোতেই আছে। মানে সংস্কৃতিতে হাল শব্দের অর্থ হচ্ছে লাঙল, আবার দেখা যাচ্ছে যে হাল থেকে হল এসছে, হল থেকে হাল এসছে, আর ফার্সিতে হাল শব্দের অর্থ হচ্ছে নূতন। তার মানে প্রাচীন হালখাতা, যেটা একটু আগে বলা হলো যে আকবর পয়লা বৈশাখে এই হালখাতা প্রচলন করেছিলেন, সম্পূর্ণ তথ্যটি ভুল। ভুল এই কারণে বলছি যে হালখাতা শুরু করেন মানে নববর্ষ শুরু করেননি, তাহলে কি শুরু করেছিলেন? শুরু করেছিলেন পুণ্যাহ। কেন পুণ্যাহ? যেহেতু এই হালখাতার হিসেবটা, খাতার হিসেবটা বছরের প্রথম হিসেবে বৈশাখ মাসকে ধরা হয়েছিল বাংলাতে, সেই কারণে আকবর দেখলেন যে এই দিনটাকেই আমরা চেষ্টা করি যে ওই যারা জমিদার, যে সমস্ত জমিদারদের টাকা আমাদের কাছে জমা দেবে এবং সেই টাকাটা আমরা এই দিনটাতে গ্রহণ করি। তিনি নাম দিলেন পুণ্যাহ। এই যে পুণ্যাহ নাম দিলে, পুণ্যাহ নাম দিয়ে ওই বছরের শেষ দিন হিসেবে এই প্রথম দিন মানে সমস্ত জমিদারদের নেমন্তন্ন করা হতো। নবাব সরকারে মুর্শিদ কুলি খাঁ সকলকে ডেকে নিয়ে তাদেরকে খেলাত দিতেন, তাদের বিভিন্ন বস্ত্র পোশাক উপঢৌকন দিতেন এবং সারাদিন খাওয়ানো দাওয়ানো ইত্যাদি হতো। মানে আলীবর্দীর সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে অন্তত 400 জমিদার এবং তাদের কর্মচারীরা কিন্তু মুর্শিদাবাদে এসেছিলেন এই পুণ্যাহ অনুষ্ঠানে। এই পুণ্যাহ অনুষ্ঠান জোড়াসাঁকো ঠাকুর পরিবারের নানান নথিপত্র থেকে দেখা যাচ্ছে যে তারাও পয়লা বৈশাখ কিন্তু পুণ্যাহ হিসেবে পালন করেছে, নববর্ষ হিসেবে নয়। এবং একটি গল্পে রবীন্দ্রনাথ লিখছেন যে সেদিন যাকে বলে জমিদারদের সেরেস্তার পুণ্যাহ, খাজনা আদায়ের প্রথম দিন, কাজটা নিতান্তই বিষয় কাজ, কিন্তু জমিদারি মহলে সেটা হয়ে উঠলো পার্বণ। সবাই খুশি, যে খাজনা দেয় সেও, আর যে খাজনা বাক্সেতে ভর্তি করে সেও। এর মধ্যে হিসেব মিলে দেখার কোনো গন্ধ ছিল না, যে যা পারে তাই দেয়, প্রাপ্য নিয়ে কারো কোনো বক্তব্য ছিল না। 1892 খ্রিস্টাব্দে শাহজাদপুর থেকে একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আজ আমাদের এখানে পুণ্যাহ, কাল রাত্রি থেকেই এখানে বাজনা বাজছে। তো ফলে আমরা পয়লা বৈশাখকে কিন্তু আমরা হালখাতা হিসেবেই পেয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে নববর্ষ কবে? এই নববর্ষ কবে, এটা ঋগ্বেদের যুগে আমরা দেখেছি যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলে তারা দুই ভাগে ভাগ করে তারা কিন্তু হিসেবটা রাখে। এবং পরবর্তীকালে যে মানে ভাবে ওরা বৈদিক মাস হিসেব করলো,
সেই মাসগুলোর নাম হলো মাধব, সূচি, শুক্র, সূচি, নভস্য, নভস, ঈষদ, ঊর্জ ইত্যাদি ইত্যাদি। এবং সেটাই গুপ্তাব্দের সময় অর্থাৎ 319 খ্রিস্টাব্দে বাংলার প্রথম বঙ্গাব্দে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই হিসেবে আসে। কিন্তু সেই সময়ে কিন্তু ঋতুর কিন্তু একটু গন্ডগোল ছিল। অর্থাৎ যদি বৃত্তের ভাগ করে 360 ডিগ্রি যে বৃত্তর ভাগ করেছিলেন, সেই বৃত্তের ভাগে কিন্তু 0 থেকে 30 ডিগ্রিকে মাধব মাস হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। মাধব মাস মানে বৈশাখ মাস, সেটা ছিল বসন্ত ঋতু। এবং একেবারে শেষ মানে 330 ডিগ্রি যেটা, সেইটা কিন্তু মধু মাস এবং এখনকার চৈত্র মাস, সেই সময়টা বসন্ত ছিল। তাহলে বসন্ত ছিল চৈত্র এবং বৈশাখ মাস মিলিয়ে। ফলে এই যে দুটো সময়কে এক জায়গায় করেছিল, সেই সময়ে বলা হয়েছিল যে মাধবের মতন মাস নেই, আর মাধবের তুল্য দেবতা নেই, মাধব নারায়ণ। এবং বৈশাখ মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে পরিগণিত করা হয়েছে। কিন্তু এই যে শ্রেষ্ঠ মাস এবং নতুন বছর যে শুরুর সময়টা, সেই শুরুর সময়টা কিন্তু পয়লা বৈশাখ নয়। সেই শুরুটা হচ্ছে শুক্লা তৃতীয়া, যার পরিচয় অক্ষয় তৃতীয়া নামে। সেই দিন সত্যযুগের শুরু হয়েছিল বলে বলা হয়। তো ফলে এই অব্দটির নাম ছিল সত্যযুগাব্দ। তো সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে আমরা যে দিনটিকে আমরা বলেছি যে আমাদের নববর্ষের দিন, আসলে সেটা পুণ্যাহের দিন অর্থাৎ হাল খাতার দিন। আর বৈশাখ মাসের যে নববর্ষ সূচনা হয়েছিল সত্যযুগের, সেই তারিখটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে আমরা আর একটা আমাদের বাংলার আর একটা নববর্ষের কথা আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে যে একটা সময় শরৎ ঋতু বলে একটা বছর গণনা করা হতো। এই বছরটার নামই ছিল শরৎ। এবং এই শরৎ ঋতুতে আপনার আমরা জানি যে ঘরদোর পরিষ্কার করা, নতুন জামা কাপড় পরা এবং মানে পূজা পাঠ, গৃহসজ্জা সমস্তটা মিলিয়ে কিন্তু আমরা এই শরৎকে বরণ করতাম। এবং একটা সময় ছিল যখন মানুষ কে প্রণাম করতো, তখন তাকে আশীর্বাদ করতেন যে তোমার শত শরৎ আয়ু হোক। তাহলে শত শরৎ মানে 100 বছর আয়ু হোক। এই যে শত শরৎ আয়ু হোক, এই আশ্বিন মাস, এই আশ্বিন মাসকেই এই শতবর্ষের মানে বর্ষ গণনার শুরু বলা হয়েছিল। এবং আমরা দেখেছি যে অষ্টমী এবং নবমী এর একটা সন্ধিক্ষণকে আমরা বলি সন্ধি পুজো, দুর্গাপূজার সময়। এই যে সন্ধি পুজো শব্দটা ব্যবহার করা হলো, সেই সময় একটা 108টি প্রদীপ জ্বালানো হলো। এই 108 প্রদীপটি এই নববর্ষের সূচনার প্রদীপ। অর্থাৎ আগামী দিন ভালো হোক, এই আকাঙ্ক্ষা নিয়ে এই শুভক্ষণে অর্থাৎ এই সন্ধিক্ষণে, এই সন্ধি পুজোর গুরুত্ব, সেই সন্ধিক্ষণে কিন্তু আমরা এই পার্বণটি করে থাকি। এবং এই যে উৎসবটি অর্থাৎ এই সন্ধি পুজোর অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনকে আহ্বান করা, অর্থাৎ সামনের দিন মানে এইরকম একটা আলোকোজ্জ্বল বছর কাটুক আমাদের, এটা। এবং পরের দিনটা অর্থাৎ নবমীর দিনটা একটা বিশেষ অনুষ্ঠান হতো। সেই বিশেষ অনুষ্ঠানটি কি? সেটি হচ্ছে যে সেখানে আপনার ওই বলি হতো, নবমীর বলি। এবং এই নবমীর বলিতে আপনার রক্ত মাখা মহিষ বলি হতো, ছাগল বলি হতো, বিভিন্ন রকম বলি হতো। এই বলির যে রক্ত মাখা যে কাদা, সেই কাদা সমস্ত শরীরে মেখে অশ্লীল গান গেয়ে গোটা পাড়া ঘুরে বেড়াতে হতো। ঘুরে বেড়াতে হতো অষ্টমী নবমীর দিন। কেন? ওই দিনটি হচ্ছে পয়লা বছরের পয়লা তারিখ, নবমীর দিন। এবং তাহলে কেন এই রক্ত মাখা, কেন অশ্লীল গান? অশ্লীল গান মানে এমন একটা অবস্থা, হুতুমা বলছেন যে আজকে বলছে যে নবমীর গাওয়া কাদামাটি মাখা নাচের বিষয়ে লেখা রইল যে আজ নবমী, আজ পুজোর শেষ দিন। এতদিন লোকের মনে যে আহ্লাদটি জোয়ারের জলের মতন বাড়তে ছিল, আজ সেইটি একেবারে সরভাটা। আজ কোথাও জোড়া মোষ, কোথাও 90টা পাঠা,
সুপুরি, আখ, কুমড়ো, মাগুর মাছ বা মরিচ বলিদান হয়েছে। কর্মকর্তা পাত্র টেনে মানে মালফাল খেয়ে আর কি, পাত্র টেনে পাঁচয়েরই জুটে নবমীর গাচ্ছেন, মানে নবমীর গান গাইছেন আর কাদাবাটি করছেন, কাদাবাটি মেখে এইরকম ঢুলির ঢোল সঙ্গতে হচ্ছে উঠোনে লোকারণ্য, উপর থেকে বাড়ির মেয়েরা উকি মেরে এই নবমী দেখছেন। নবমীতে অশ্লীল গান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? এই কারণে বলছি যে নববর্ষের যে প্রথম দিন কৃষ্ণ যজুর্বেদে আছে যে সম্বৎসর ব্যাপী যে সত্রের পর ঋত্বিক মানে ঋত্বিকেরা যদি হর্ষক্রিয়া করেন তাহলে তাদের সামনে ওই দাস জাতীয় যারা বারাঙ্গনা তারা কুৎসিত অঙ্গভঙ্গিমায় অশ্লীল গান গাইবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই অশ্লীল যে মানে সঙ্গীত এবং যে অশ্লীল কাদা যে মানে মাটি মাখলো, তাতে যেটা হলো সেটা হচ্ছে যে বছরের প্রথম দিন যদি শরীরকে অস্পৃশ্য করে রাখে তাহলে কিন্তু আর জম সেই সারা বছর ছোবে না। সুতরাং এই সারা বছর জম ছুলো না এবং জম না ছুঁয়ে কিন্তু আমাদের কি করা হলো যে আমাদেরকে একটা বছর বাঁচিয়ে দিলেন। এই যে বাঁচিয়ে দিলেন, এই বাঁচানোর জায়গায় আমরা এই হালখাতা দিনে কিন্তু আমরা সেটা কখনো করিনি যে আমরা এক বছর বাঁচবো, তার জন্য আমাদের এই মানে এইটা করতে হবে, সেটা কিন্তু নবমীতে হয়েছে। এবং আমাদের এই নববর্ষ যে হালখাতা এবং এই হালখাতার একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে হালখাতাতে আমাদের 1956 সালে আমাদের এই হালখাতাকে কেন্দ্র করেই এই পয়লা বৈশাখে আমাদের সাহিত্যের পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। সুতরাং হালখাতার সঙ্গে আমাদের যে একাত্মবোধ এবং বহু সৃষ্টির মধ্যে আমরা তার সঙ্গে জড়িয়ে আছি এবং সেই বিষয়কে সামনে রেখে আজকের এই বক্তব্য আমি আপনাদের কাছে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ হরিপদ ভৌমিক। নিঃসন্দেহে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ এই বক্তৃতা আমাদের পাঠককুলকে, আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে ঋদ্ধ করেছে। আমরা দুঃখিত যে আমরা অতিরিক্ত কোনো রকম সময় আমাদের হাতে নেই, নয়তো এত বড় বিষয়কে যেভাবে তিনি সংক্ষেপিত সময়ের মধ্যে পাঠকের সামনে দর্শকদের সামনে রেখেছেন তাতে আমরা সত্যিই কিন্তু মুগ্ধ হয়েছি। আমাদের পরবর্তী বক্তা রাজীব চক্রবর্তী, পেশাগত জীবনে ভাষাতত্ত্ববিদ, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদে ভাষাবিজ্ঞানী হিসেবে কর্মরত। পেশাগত সূত্রেই সম্পাদনার কর্ম করেছেন। তার দুটি সুসম্পাদিত গ্রন্থ প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, দুটি বই ঢাকা একাডেমি থেকে প্রকাশিত। তার সম্পাদনায় সদ্য প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের বুদ্ধদেব। পেশাগত পরিচয়ের বাইরেও আরেকটি পরিচয়, তিনি বাংলার সুধী সমাজে আদৃত। আমরা যারা তার সোশ্যাল মিডিয়ার বন্ধুবৃত্তে রয়েছি তারা জানি দুষ্প্রাপ্য সঙ্গীতের রেকর্ড ও তার জ্ঞাতব্য তথ্য প্রদান করে তিনি সঙ্গীত অনুরাগীদের প্রতিনিয়ত কতটা সমৃদ্ধ করছেন। সঙ্গীত বিশেষজ্ঞের পরিচয়ে বাংলার পাঠক সমাজে এখন তিনি সুপরিচিত। তিনি নববর্ষের গান বাজনা এই বিষয়ে আজকে আমাদের আলোকপাত করবেন। রাজীব চক্রবর্তী। অর্ণবকে ধন্যবাদ, আর ধন্যবাদ ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজকে। এই প্রতিষ্ঠানের যিনি এখন পরিচালক অরিন্দম মুখোপাধ্যায়। অরিন্দম আমার কলেজের 1 বছরের জুনিয়র, কাজেই আমার পূর্ব পরিচিত বহু বছর ধরে। তো আমাকে এখানে যে ডাকা, এটা আমার পক্ষে নেহাতি খুব একটা বিড়ম্বনার বিষয়, কারণ আমি না বিশেষজ্ঞ না বলিয়ে কইয়ে, যদিও অন্য নানা কথা বলেছে আমার সম্পর্কে। তারও আগে আজকে তো একটা বছরের শেষ আমাদের এখানে, আরেকটা বছরের শুরু হবে আগামীকাল। বাংলাদেশে আজকেই নববর্ষ, কিন্তু এই নববর্ষে একটা খুব গভীর দুঃখের বিষাদের খবর আমি এখানে বলি সবার কাছে। যিনি
এই দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক ভূমিকা রেখেছিলেন গত প্রায় কয়েক দশক ধরে, সেই মানুষটির নাম শামসুজ্জামান খান। তিনি আজকে কিছুক্ষণ আগে দুপুর 2টোর সময়, বাংলাদেশ সময় দুপুর 2টোয়, তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এইটা বাঙালির এই সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমরা যারা কাজ করি বা এর সঙ্গে লগ্ন হয়ে থাকি, তাদের কাছে এই প্রয়াণ অত্যন্ত গভীর দুঃখের। আর এই অনুষ্ঠান যেহেতু দুই বাংলার মানুষ এখানে উপস্থিত আছেন, সেটাই মনে করলাম যে এই খবরটি এখানে দেওয়া এবং তার স্মৃতির প্রতি কিছুটা শ্রদ্ধা যদি আমরা এইভাবেও নিবেদন করতে পারি, তার নামটুকু অন্তত উল্লেখ করে সেই কাজের সেই শ্রদ্ধা পাওয়ার তিনি যোগ্য মানুষ বলে আমি মনে করি। আমি আপনাদের দেখাই, এই হাতের কাছে একটা বই আছে আমার, শামসুজ্জামান খানের। এই বইটা কি সোজা ছবি দেখা যাচ্ছে না উল্টো দেখা যাচ্ছে? কেউ কি বলবেন? সোজাই আছে। সোজাই আছে। এইটি হচ্ছে বাংলা সন ও পঞ্জিকার ইতিহাস চর্চা, শামসুজ্জামান খান সাহেবের এইটা একটি সম্পাদিত বই। এই নিয়ে উনি কাজ করেছিলেন এবং এই বইয়ের একটি সুসম্পাদিত আধুনিকীকৃত সংস্করণ বের করার কথা ছিল। সে কাজও তিনি গভীর উৎসাহী করেছিলেন, কিন্তু এখনো সেই বই বেরোনোর আগেই তাকে বিদায় নিতে হলো আর কি। তো এইটা আমি মনে করি আমাদের সকলের তরফে তাকে আমরা প্রণাম জানাই, তার কাজকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা চেষ্টা করি যে তাদের যে কাজ তিনি দেখে গেছেন সেগুলি যাতে কেউ কাঁধে তুলে নেন, সেইটুকু আমি আশা করবো আর কি। নববর্ষের গানের কথা, গান বাজনার কথা বলতে গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে বাঙালির গানের হাজার একটা উপলক্ষ আছে, তার গানের যে কত ধরনের বৈচিত্র্য আছে এ ভাবতে গেলে মাথা ঝিমঝিম করে মাঝে মাঝে। কিন্তু অদ্ভুতভাবে নববর্ষ নিয়ে বাঙালির গানের পরিমাণ এবং সংখ্যা এবং গানের বৈচিত্র্য খুবই কম। তাই মানে এই নয় যে নববর্ষ নিয়ে বাঙালি গান রচনা করেনি, লেখেনি, কিন্তু নববর্ষের এই শহুরে আবহাওয়াতে নববর্ষকে নিয়ে গান আলাদা করে লেখা হয়েছে বলে আমার খুব একটা চোখেও পড়েনি, কানেও পড়েনি। তো কিছুই কি লেখা হয়নি, হয়েছে, সে প্রসঙ্গে আসছি। কিন্তু উল্লেখযোগ্য বা বলার মতো কথা যেটা, যে নববর্ষ নিয়ে কিন্তু বিভিন্ন সময় আঞ্চলিক বহু গান, বহু কবিতা, বহু যাত্রা, বহু ইত্যাদি নানা জিনিস লেখা হয়েছে বিভিন্ন সময়। সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন কাজ যদিও, কিন্তু কিছু কিছু উদাহরণ, কিছু কিছু নমুনা আমাদের হাতে আছে। এই যেমন সিলেট থেকে সংগৃহীত আবিরার 12 মাসে, তাতে লেখা হচ্ছে, প্রথমে আপন মাস আগুন মাস, ঘরে ঘরে ধান, তুমি নি আইছরে বন্ধু এমন পাষাণ, কার্তিক মাসের দিনে বছরের শেষ, না আইলা আবিরার সাধু ছাড়িয়া বৈদেশ। দেখুন এই কবিতায় পরিষ্কার, এটা নববর্ষের বা নতুন বছরের কবিতা। নববর্ষ বলবো না, পয়লা বৈশাখ তো নয়, এটা এইখানে বছর শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস থেকে। তখন হতো হয়তো, সেটা হরিপদবাবু এই বিষয়ে নিশ্চয়ই আরো বিস্তারিত বলতে পারবেন, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে লেখায় পাচ্ছি যে অগ্রহায়ণ মাসে, বিভিন্ন জায়গায় পড়েওছি যে অগ্রহায়ণ মাস থেকে একসময় বছর শুরু হতো, শীতের শুরু থেকে, আর কার্তিক মাসে গিয়ে শেষ হতো। তো সিলেটের কবি দেখুন একটি কবিতায় বলছে, প্রথমে আগুন মাস ঘরে ঘরে ধান। আগুন মাস মানে অগ্রহায়ণ মাস, ঘরে ঘরে ধান উঠেছে। এক অর্থে কিন্তু এই যে নতুন ধান, এই এই একটা উপলক্ষকে কেন্দ্র করেই তাদের বছর গণনা শুরু হতো হয়তো বা তখন, আমি জানি না হতো কিনা, কিন্তু কবিতায় দেখতে পাচ্ছি। আর কার্তিক মাসের দিনে বছরের শেষ, পরিষ্কার বলা আছে। তো এইরকম ভাবে বিভিন্ন যে আঞ্চলিক কবিতা, আঞ্চলিক গান, তাতে হয়তো এই সম্পর্কে আরো বিস্তারিত খবর ছড়িয়ে রয়েছে। আমাদের উচিত সে সম্পর্কে আরো গভীর অনুসন্ধান চালানো।
এখন শহুরে কলকাতায় নববর্ষের অনুষ্ঠান হতো। একটু আগে হরিপদবাবু হুতমের কথা বলেছেন। হুতমই লিখেছেন যে নববর্ষের জৌলুস ক্রমশ দিনে দিনে কমে আসছে, আগের মতো আর সে জৌলুস নাকি নেই। অর্থাৎ কিছু একটা অনুষ্ঠান তখন নিশ্চয়ই হতো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নববর্ষের অনুষ্ঠানের জন্য, যেহেতু এটা একটা মূলত তো একটা সময়ে অর্থনীতি কেন্দ্রিক একখানা অনুষ্ঠান বা ঋতু কেন্দ্রিক অনুষ্ঠান, যাই বলো, সেটা অগ্রহায়ণ মাসই হোক বা বৈশাখ মাসই হোক, ঘটনাটা ঋতু। অগ্রহায়ণ মাস হলে তাদের একটা বিশেষ ধান কাটার মরশুম, আর বৈশাখ মাস হলে হয়তো তার সঙ্গে এই যে শুল্ক আদায়, কর আদায়, এইসব ব্যাপারে এই যে অর্থনীতির একটা সম্পর্ক, এইগুলো একদম লগ্ন হয়েছিল একদম শুরু। তো সেই উপলক্ষে এই অনুষ্ঠানগুলি, নববর্ষের যে বৈঠক অনুষ্ঠান, এগুলি আয়োজন করতেন মূলত জমিদারেরা, বড় লোকেরা। আর তাদের আয়োজন মানেই সেইখানে কিছু বাইজিদের নাচ যেমন হতো, একটু মোটা দাগের গান বাজনাও হতো সেখানে, আবার কারো কারো ছিল যে একটু মার্গ সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিকের চর্চা। আলাদা করে নববর্ষের জন্য গান লিখে সেগুলির চর্চা হচ্ছে আমি দেখিনি সেরকম। হয়তো নিশ্চয়ই এই বিষয়ে আমি শেষ কথা বলার লোক নই, কিন্তু আমার অভিজ্ঞতা যেটুকু বলে এবং যেটুকু গান নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে দেখেছি, যে তারা বলতে পারছে না যে নববর্ষে সত্যি বাঙালির আলাদা করে গান লেখা হচ্ছে। কিন্তু এইরকম বিভিন্ন জমিদারের সেরেস্তায় অনুষ্ঠান হতো, সেখানে গান বাজনা হতো। আমি একটু পড়ে শোনাই আপনাদের। রামকুমার চট্টোপাধ্যায় তার আত্মজীবনীতে এই নববর্ষের একটা মজার বর্ণনা দিচ্ছেন। বলছেন, এখন পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠান দেখতে পাই হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে। দোকানে দোকানে হালখাতা, নিমন্ত্রিত খরিদ্দাররা বকেয়া পাওনা মিটিয়ে সামান্য জলযোগের মাধ্যমে বিদায় দেন। কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের মিহিদানা, জনায়ের মনোহারা, রানাঘাটের পান্তুয়া ইত্যাদি সেখানে খাওয়ানো হতো। অর্থাৎ বাঙালির সেই যা যে কোনো অনুষ্ঠানেই গান আর খাওয়া তার একটা হাত ধরে আসে, কিন্তু গানের কথা এখন আসেনি, খাওয়ার কথা কিন্তু এসেছে। কৌশিকের পরে যখন বলবেন তখন নিশ্চয়ই এসব অনুষঙ্গ থাকবে তার কথা। তারপরে যেটা বড় কথা, আর এই নতুন বছরের এই দিনে পুরনো বনেদি বাড়িতে গানের অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানে আমারও যাওয়ার সুযোগ হতো। প্রথমে ধ্রুপদ গানের পর কৃষ্ণচন্দ্র দে, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, কালী পাঠক মানে কালিদাস পাঠক, কমল দাশগুপ্তের দাদা প্রফেসর বিমল দাশগুপ্ত, নির্বাক ছবির নায়ক ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায়, পটলবাবু এবং হরগোলা হরিদাস বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সমস্ত সংস্কৃতি যে সময়ের কথা, রামকুমার চট্টোপাধ্যায় মানে আজ থেকে 100 বছরের মধ্যের কথা, তার আগের কথা নয়, তখন এই ধরনের একটা সংস্কৃতি আমাদের এখানে শুরু হয়ে উঠেছে। কিন্তু আবারও সেই এক কথা যে নববর্ষের জন্য আলাদা করে কিন্তু কিছু নয়, বিভিন্ন গানকে নববর্ষের উৎসবকে সামনে রেখে সেগুলোকে পরিবেশন করা হচ্ছে। কিন্তু আপনাদের বা আমাদের অনেকেরই মনে আছে, আমরা যখন 70-80 দশকে বা 90-এর দশকে বড় হয়ে উঠছি, তখন 75 সালে তো কলকাতা দূরদর্শন এলো। দূরদর্শন আসার পর থেকে একটা নববর্ষের বৈঠক বলে একটা অনুষ্ঠান হতো, সেটাও আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিল। গান বাজনার, নববর্ষের গান বাজনার সংস্কৃতি বললে সেই কথাটাও বলতে হয়। তো সেখানে প্রায়ই রামকুমার চট্টোপাধ্যায় আসতেন। আমার এখনো মনে আছে সেই একবার শোনা গান, উনি একটি গান গেয়েছিলেন, নববর্ষ প্রাতে মন খুশিতে মাতে, কি এনেছো হাতে কি রঙের খেলা। এইরকমই কথাটা মোটামুটি ছিল আমার যতখানি। কিন্তু এ কার লেখা, কার গান আমি জানি না। এই গানের আর কোনো হদিশ আমি দেখি, হতে পারে হাল আমলের লেখা। রামকুমার বাবু এরকম অনেক গান সংগ্রহ করেছিলেন, কিছু গান প্রাচীন গানও তার মধ্যে আছে, হাল আমলের গানও আছে, আমি জানি না কার। তবে ঠিক এই নববর্ষের অনুষঙ্গে দেখুন অমৃতলাল বসু, এটা রামকুমারের লেখাতেই আমরা পাচ্ছি,
যে পয়লা বৈশাখের আসরে আমিও যেসব জমিদার বাড়িতে সঙ্গীতের গানের আসরে সঙ্গীত পরিবেশন করেছি, তখন ইংরেজ আমল সাহেবদের সঙ্গে সঙ্গ করে দেশি বাবুরাও ইংরেজি বুলি বলতে শিখেছে। সেই জন্য অমৃতলাল বোসের গানটি আমি পড়ে শোনাচ্ছি, দেখুন। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, এনেছি নূতন দিনের মজার খাবার, জল ভরা তাল শাঁস, দেব বর্ধমানের মিহিদানা, বড় কষ্ট করে আনা, দেখবে যদি তার নিশানা, পিওর ঘি সাবাস। খাও যদি সীতাভোগ, থাকে না রুগীর রোগ, জনাইয়ের মনোহরা পরমুষ্টি যোগ। শান্তিপুরের নিখুতিতে, কেষ্টনগরের সরভাজাতে, রানাঘাটের পান্তুয়াতে বাবুদের বিলাস। শক্তিগড়ের ল্যাংচা খাও, বাদাম তক্তি দেখে নাও, মেদিনীপুরের এখানদানি নয়কো পরিহাস। আরো মজার কথা কই, দেব মল্লাচকের দই, খাইয়ে বাধিত হই, বাবুদের পিত্ত করেন নাশ। তুলে নিন মখাই পানের রূপোর খিলি, আতর গোলাপ পাশ। দেখুন, পুরো গানটার মধ্যে নববর্ষের কথা কি আছে না আছে সেটা আপনারা শুনলেন, কিছুই নেই, কিন্তু খাবারের কথা, এই বাঙালির সেই খাবার কেন্দ্রিক চিন্তা ভাবনার একটা পরিষ্কার ছবি কিন্তু এই অমৃতলাল বসু তার লেখায় লিখেছেন। অর্থাৎ গান বাজনা নয়, খাবার হচ্ছে বাঙালির মূল জায়গা। কৌশিক সেই নিয়ে নিশ্চয়ই বলবেন। আর এই প্রসঙ্গে আরো কতগুলি কথা বলি, যে কলকাতায় এই যে এখন বই বাজারে, বই পাড়াতে একটা নববর্ষের বৈঠক বা নববর্ষের উৎসবের আয়োজন হয় বিভিন্ন প্রকাশকেরা, সেইটির আদিপুরুষ সম্ভবত ঈশ্বরগুপ্ত 1851 সালে তার ছাপাখানায় তিনি এ ধরনের একটি অনুষ্ঠানের সূচনা করেন। সেইখানে বৈঠক বসে, গান হয়েছিল কিনা আমি জানি না, তবে নববর্ষের গানের প্রসঙ্গটা আসলে নববর্ষ এইভাবে পালন করার যে ঐতিহ্যটা আমাদের তৈরি হলো এখানে, সেইটি মোটামুটি বলা যায় যে ইংরেজ আসার পর থেকে ইংরেজদের দেখেই নববর্ষকে যে পালন করা যায়, নববর্ষকে, হ্যাঁ, পুণ্যাহ হালখাতা এই দিক থেকে নয়, নববর্ষকে নববর্ষের মতো করে যে পালন করা যায়, এ মনে হয় বিদেশ থেকে আমাদের শেখা। আর বিশেষত কলকাতায় ব্রাহ্ম আন্দোলনের একটা প্রভাব তো এইখানে ছিল বলে আমার মনে হয়, কারণ ব্রাহ্মরাই বিদেশি শিক্ষা, বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হলেন, তারা সেই সংস্কৃতিকে এখানে তার মতো করে একটা বাঙালির সংস্কৃতি, সমান্তরাল বাঙালির সংস্কৃতি তৈরি হলো। এবং ব্রাহ্মরাই তো যাকে বলে বিভিন্ন ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান শুরু করলেন। রবীন্দ্রনাথ এই ব্যাপারে তো অবশ্যই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। একটা সময় তো এমন হলো, আমাদের ছোটবেলাতেও আমার মনে পড়ে যে নববর্ষ তো একটা দিনের জন্য, কিন্তু নববর্ষ বৈশাখ মাস আসা মানেই হচ্ছে রবীন্দ্রনাথের জন্মোৎসব। এবং শান্তিনিকেতন এক সময় হতো, আপনারা জানেন, যে নববর্ষতেই রবীন্দ্র জন্মোৎসব পালিত হতো, সেখানে গান গাওয়া হতো, লেখা হতো। সেই উৎসব শেষ করে শান্তিনিকেতন তখন ছুটি পড়ে যেত, গরমের ছুটি পড়ে যেত। কাজেই এই অনুষঙ্গগুলি তৈরি হয়ে উঠেছে নববর্ষকে কেন্দ্র করে। ব্রাহ্মদের একটা বড় ভূমিকা এখানে আছে। আর এই প্রসঙ্গে আরো একটা কথা বলা দরকার, সেইটা হচ্ছে নববর্ষ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষকে আলিঙ্গন করেছে তার পালিত হওয়ার জন্য। ধরুন, ইংরেজ আমলে নববর্ষের এক ধরনের লেখালেখিও তার সঙ্গে যুক্ত আছে। যখন বাঙালির 1947-এর পরে যখন পূর্ব পাকিস্তান তৈরি হলো, এই নিয়ে নিশ্চয়ই আলম ভাই বলবেন এরপরে। পূর্ব পাকিস্তান, 1952-র ভাষা আন্দোলন, 61-র গোয়ালপাড়ার ঘটনা, এই সমস্ত কিছু কিন্তু বাঙালিকে চালিত করলো, প্রাণিত করলো যে নববর্ষ যে বাঙালির একটা সাংস্কৃতিক আইডেন্টিটি, সাংস্কৃতিক একটা পরিচয়, নববর্ষের মাধ্যমে বাঙালির শাল, বাঙালির সংস্কৃতি, এইটাকে তখন একটা নতুন মাত্রা পেল বলে আমার মনে হয়। এটা এমনি মানে শুকনো নির্জলা মনে হওয়া নয়, এর পেছনে কিছু ঐতিহাসিক সত্য আছে বলে মনে করি।
আর এর সঙ্গে আরেকটা কথা বলি, নববর্ষের সঙ্গে এই যে গান বাজনার প্রসঙ্গ, সেখানে গম্ভীরা, বিশেষত মালদা এবং রাজশাহীতে গম্ভীরা কিন্তু নববর্ষের উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, একাত্ম হয়ে রয়েছে। বৈশাখ মাসের শুরু থেকে প্রায় সারা বৈশাখ মাস ধরে গম্ভীরা গান চলে। শুধু গান কেন, তার সঙ্গে আরো নানা মেলা মহোৎসবের আরো নানা যোগ আছে। যেমন ওই বলি খেলা হয় চট্টগ্রামে, আলম ভাই বলবেন এসব নিয়ে, ওই কুস্তির মতো একটা খেলা। তারপরে ষাঁড়ের লড়াই হতো। ঢাকার পুরনো ঢাকাতে এখনো ঘুড়ি ওড়ানো হয় নববর্ষের সময়। এই অনুষ্ঠানগুলি কিন্তু এর সঙ্গেই সম্পৃক্ত। শুধুমাত্র গান তো নয়, গানের সঙ্গে এই অনুষ্ঠানগুলি অনেক বেশি কি বলবো, মানে সামাজিক উৎসবের দিকে এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে। ঘর কেন্দ্রিক, আগে যেমন জমিদার বাড়ি কেন্দ্রিক অনুষ্ঠান হতো, সেটা ক্রমশ সমাজে বিস্তৃত হতে থাকতো বিভিন্ন ইয়েতে। আর এখন তো বর্তমান বাংলাদেশের তো তার বিস্তার একটা সম্পূর্ণভাবে অসাম্প্রদায়িক অনুষ্ঠান হিসেবে তার বিস্তার দারুণ। আর এই যে গম্ভীরার কথা বলছিলাম, গম্ভীরাতে শুধু কিন্তু নববর্ষের গান, নববর্ষের সময় এই অনুষ্ঠান হয়, এই গানগুলি হয়, কিন্তু তার মানে কিন্তু নববর্ষের কথা থাকে না সেখানে। সেখানে এমনও হয় যে গানের মধ্যে বিভিন্ন ধ্বনিতা দিয়ে আরেকজনকে ব্যঙ্গ করা হয়, তাদেরকে ওই প্রতিশোধটুকু নিয়ে নেয়। তারা এমনিতে বলতে পারে না, গান গেয়ে বলে দেয়। একটা গানের উদাহরণ দিই, গম্ভীরায় গাওয়া, বল না ভোলা করি কি উপায়, আমার বাজে কাজে সময় নাই, দিনের বেলায় নানান হালে, কোর্ট কাচারি মুন্সি পালে, কেটে যায় রে দিন আমার মরি হায় রে, পালতে তিনটি দুধের গাই, করি করি কি উপায়, সন্ধ্যা হলে ঘরে আসি, মুখে আমার রয় না হাসি, মরি হায় রে, তাইতে আমি সাঁঝের বেলায় আমবাগানে হাওয়া খাই, আমার বাজে কাজে সময় নাই। এইটি হচ্ছে 1944 সালে পয়লা বৈশাখে এক ভাইস চেয়ারম্যান তিনি করেছিলেন, তিনি কথা দিয়েছিলেন যে তিনি এই নববর্ষের উৎসবে কিছু টাকা তুলে দেবেন, কিন্তু সেটা তিনি করতে পারেন। তখন এই তাকে ব্যঙ্গ করে এই কবিতাটা লেখা হয়েছিল, এই গানটি গাওয়া হয়েছে। কিন্তু তিনি শুনছেন, সেই অনুষ্ঠানে তিনিও ছিলেন। আরেকজন জিজ্ঞেস করছেন তাকে যে কি হলো, এটা কি, কাকে বলছে? বলছে বুঝতে পারছো না, আমাকেই বলছে, আমি তো পারিনি। এদিকে সন্ধ্যাবেলায় আমি আবার তাড়ি খেতে যাই। তো এই এই যে মজাগুলি, এই একটা সামাজিক একটা মানুষের কথা বলার জায়গা তৈরি হচ্ছে একটা গানের আড়ালে, সেটাও তো বড় কথা, সেটাও তো কম কথা নয়। আর তারপরে আরেকটা কথা বলি, আমাদের ইদানিং কলকাতা দূরদর্শনের অনুষ্ঠানের কথা আমি বলেছি, তার আগে বলি বসুশ্রী সিনেমা হলে, এটা 1950 সালের দিকের কথা। বসুশ্রী সিনেমা হলে একটা সময় হেমন্ত মুখোপাধ্যায়, সামন মিত্র, উত্তম কুমার, দ্বিজেন মুখোপাধ্যায়, এরা সবাই একত্রিত হয়ে, মূলত হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্যোগে ওরা নববর্ষের বৈঠকের একটা আয়োজন করে। এবং তারপর থেকে বহু বছর প্রত্যেক বছর এই অনুষ্ঠান হতো, এবং উত্তম কুমার সেখানে উপস্থিত থাকতেন বলে একটা সময় এমন হয়েছিল যে পেছনের দরজা দিয়ে উত্তম কুমারকে আসতে হতো এখানে, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম আস্তে আস্তে বহু জায়গায় নববর্ষের বৈঠক নামে যে পোশাকি উৎসব, সেইটি কিন্তু হাল আমলের ঘটনা, এবং সেটির সাথে গান বাজনা যা কিছু জড়িয়ে আছে তার সঙ্গে কিন্তু অন্য ধরনের গান, একটু বৈঠকি গান, সেইগুলিরই কি বলবো সম্পর্কটা বেশি। আলাদা করে নববর্ষের গান কিছু কিছু লেখা যে হয়নি তা নয়, কিন্তু সেইটা যে খুব বড় করে তা নিয়ে গবেষণা হয়েছে, তা নিয়ে কাজ হয়েছে তা নয়, এটা নিয়ে কাজ হওয়া দরকার। আর এখানে আমি শেষ করছি, আশা করি বেশি সময় নিইনি। এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সকলে ভালো থাকুন, নতুন বছর ভালো কাটুক। নমস্কার। আমাদের পরবর্তী বক্তা কৌশিক মজুমদার। কৌশিকদের পরিচয় চুচড়ো ধান্য গবেষণা কেন্দ্রের একজন মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে, কিন্তু বঙ্গীয় পাঠক সমাজে তিনি অব্যাহত থাকবেন কৃষ্ণের সাহিত্য একনিষ্ঠ গবেষণা করতেন। শ্রমিক ইতিবৃত্ত দিয়ে শুরু, তারপর একে একে পরিচালনা, নবদত্ত, কোর্সের নোটবুক, বইয়ের মতো অসংখ্য পাঠকের হৃদয়গ্রাহী গ্রন্থ, শিক্ষার্থী বসে অগন্তিত প্রবন্ধ সংগ্রহে
অন্যতম সম্পাদক হিসেবে কিশোর সাহিত্যের ঐতিহাসিক পদ্ধতি স্বীকার করে নিয়েছেন। হেমেন্দ্র কুমার রায়ের কলকাতা রাষ্ট্র রহস্যের সঠিক সম্পাদক, তার রচিত থ্রিলার সাহিত্য সূর্যকে বসু কলকাতা চর্চা দ্বিতীয় অপরিহার্য কিছুদিন আগে খাবারের সরল গল্প মেলা রচনা, সেটিও পাঠক সমাজের বিপুল সমাদর লাভ করে। কিশোর উপযুক্ত আত্ম হলেও আর সব গল্পের পাঠকদের কাছে আদৃত হয়েছে। সেই সুবাদে আজকে নবগল্পের আলোচনা করবেন। নমস্কার সবাইকে এবং ধন্যবাদ ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, তারা আমাকে এই সুযোগ দিয়েছেন এখানে আজকে এত বড় বড় মানুষদের সঙ্গে বলবার জন্য। আমরা এমনিতে একটু সময় পিছিয়ে আছি, আমি একেবারে সরাসরি নিজের আলোচনার বিষয়ে যাই। অর্ণব আমাকে বলেছিল নববর্ষের খাওয়া দাওয়া নিয়ে বলতে। এবার যেটা নাকি রাজীবদা বললেন, কিছু ক্ষেত্রে আমিও রাজীবদার সঙ্গে একমত। রাজীবদা যেরকম বললেন যে সেই অর্থে নববর্ষের গানের কোনো ইতিহাস পাওয়া যায় না, নববর্ষের খাওয়া দাওয়ার যদি আমরা ইতিহাস দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে এটা হরিপদ বাবুর সঙ্গে আমি একমত যে আমাদের বাঙালিদের আসল মজা কিন্তু ছিল চড়ক সংক্রান্তি। মানে আজকের দিন যেদিন চৈত্র সংক্রান্তি হচ্ছে সেদিন কিন্তু বাঙালি আমোদ গেড়ে বাঙালি যারা ছিলেন তারা সবচেয়ে বেশি আনন্দ করতেন। বরং সেই তুলনায় নববর্ষ মানে আগামীকালকের যে দিনটা ছিল সেই দিনটা কিন্তু অনেক নর্মালি যেত আর কি। কারণ বাবুরা সারা রাত আনন্দ করতেন, ফুর্তি করতেন, হ্যাঁ, তারা বারাঙ্গনার বাড়িতে যেতেন, গিয়ে ফুর্তি ফার্তা করে পরের দিন এসে বিছানায় শুয়ে থাকতেন। সুতরাং নববর্ষ যে দারুণ কিছু পালন হতো তা না, এবং নববর্ষটা মূলত ওই হালখাতা এবং পুণ্যাহ এখান থেকে শুরু হয়। নববর্ষের খাওয়া বলতে আমি যখন মানে নিজে পড়াশোনা শুরু করলাম দেখলাম যে নববর্ষে আমরা পার্টিকুলার দুই বাংলাতেই দুটো অদ্ভুত জিনিসের উপরে খাওয়ায় জোর দিই, যেটা সারা বছরে আমরা সেরকম খাই না। একটা হচ্ছে পান্তা ভাত, যেটা নাকি ওপার বাংলায় আমরা যদি দেখি, আমার ওপার বাংলার যারা বন্ধু আছেন তারা সবাই জানবেন যে নববর্ষে পান্তা ভাত এখন একটা মানে পান্তা ভাত আর ইলিশ মাছ একটা স্টাইল স্টেটমেন্টের মতো হয়ে গেছে যে পান্তা ভাত আর ইলিশ মাছ আমাকে নববর্ষের দিন সকালবেলা খেতেই হবে। এই পান্তা ভাতের ব্যাপারটা নববর্ষে এলো কি করে, এটা একটা প্রশ্ন। আর দুই নম্বর যেটা নাকি গোটা গরমকালে এবং বিশেষ করে নববর্ষে আমরা খাই, সেটা হলো শুক্তোটা খুব খাওয়া হয় এবং তেতো খাওয়া হয়। এই তিতোর একটা ব্যাপার আছে, তিতোটা অনেকে আবার আজকের দিন রাতে খান, মানে যেদিন নাকি চৈত্র সংক্রান্তি সেদিন রাতে তিতো খান, অনেকে নববর্ষের দিন সকালবেলা তিতো খান। অথবা নববর্ষের যখন আমরা যদি ভুরিভোজও করি, এমনকি আমরা যদি 5 স্টার হোটেলেও খেতে যাই, তখন থেকে বিভিন্ন খাবারের মধ্যে শুরুতে একটা উচ্ছে ভাজা বা একটা তেতো বা একটা শুক্তো, শুক্তোটা তো আজকাল থাকেই। শুক্তো তো এখন মানে দারুণ খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়ে বাড়িতেও আজকাল শুক্তো দিচ্ছে। মানে আমি এরকমও দেখেছি, আগে সাধারণত শ্রাদ্ধ বাড়িতে শুক্তো দিত, বিয়ে বাড়িতে শুক্তো দিত না, এখন বিয়ে বাড়িতেও ডাটা ডাটা দিয়ে শুক্তো দেয়। প্রথমে আসি পান্তা ভাতের কথায়, খুব স্পেসিফিক্যালি আলোচনা করি। পান্তা ভাতের শুরু কিন্তু একেবারে অনেক আগে থেকে। তার কারণ আমরা যদি পুরনো বাংলা লোককথা দেখি, আমি একটা বাংলা প্রবাদ পেলাম, পান্তা খেয়ে শান্ত হয়ে কাপড় দিয়ে গায়ে গরু চড়াতে পাচন হাতে রাখাল ছেড়ে যায়। মানে রাত্রেবেলা যে পান্তা ভাতটা থাকতো সেইটা খেয়ে সকালবেলা গেলে সারাদিন গা ঠান্ডা থাকতো। এবং আমরা জানি যে পয়লা বৈশাখের এই যে টাইমটা বা পয়লা বৈশাখ, এই সময় প্রচন্ড গরম পড়ে, সারাদিন আমাদের কাজ করতে যেতে হয়, সেই জন্য রাতে যদি আমরা ভাতটাকে ঠান্ডা করে রাখি, সেই ভাত আমি পরের দিন সকালবেলা খেতে পারি। বরিশালে, বাংলাদেশের বরিশালে এই পান্তা ভাতকে একটা অদ্ভুত নামে ডাকা হয়, তাকে ডাকা হয় প্রসূতি ভাত। আবার দক্ষিণ 24 পরগনা এটা পেট ঠান্ডা রাখে বলে এটাকে পোস্টাইও বলে। এই পান্তা ভাতের আবার একটা অন্যরকম সংস্করণ, এই পান্তা ভাত নিয়ে আমি আবার একটু পরে আসছি, একটা অন্যরকম সংস্করণ আগে এদেশে খুব ছিল, এখন এদেশে প্রায় নেই, কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই, সেটাকে বলে আমানি। আমানিটা কি? আমানিতে ভাত তৈরি হয়, চাল, যে চাল একটু নরম হয়, সেই নরম চালকে সারা রাত একটা মাটির পাত্রে বা অন্যরকম কোনো পাত্রে ঢাকা দিয়ে রাখা হয় চৈত্র সংক্রান্তির দিন রাতে, এবং তার সঙ্গে একটা আমের ডাল রেখে দেওয়া হয়, আমের ডাল তার মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হয়। পরের দিন সকালবেলা ওই যে চাল ধোয়া জলটা, সেই চাল ধোয়া জলটা সবাই খায়, এবং সেই আম পাতা দিয়ে বাড়ির যিনি গৃহিণী তিনি সবাইকে সেই আম পাতার জল ছিটান। ঠিক যেরকম জামাই ষষ্ঠীর সময় সেই পাখার মধ্যে জল দিয়ে করমচা দিয়ে ছেটানো হয়, সেরকম আমের ডাল দিয়ে সবাইকে ছেটানো হয়।
এবং এই পান্তার ইতিহাস যদি আমরা দেখি, পান্তার ইতিহাস কিন্তু বাঙালির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং একটা মজার একটা ইতিহাসও আমরা খুঁজে পেলাম। ইতিহাসটা এরকম, মানে এতটাই গুরুত্বপূর্ণ যে কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যদি নাকি এটা না থাকতো, পান্তা ভাত না থাকতো, তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্যভাবে লেখা হতো। এরকম একটা লেখা ছিল, একটা চলিত বাংলা কবিতা। সেই বাংলা কবিতায় আমরা কৃষ্ণকান্ত নন্দীর গল্প পাই। এই কৃষ্ণকান্ত নন্দীর গল্প কিন্তু পান্তা ভাতের গল্পের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই কৃষ্ণকান্ত নন্দীর একটা মুদির দোকান ছিল, তার বাবার নাম ছিল রাধাকান্ত নন্দী, এবং তিনি বর্ধমানের সিজনা গ্রামের ছিলেন। পরবর্তীকালে তিনি কাশিমবাজারে থাকতে শুরু করেন, এবং কাশিমবাজার থাকাকালীন তার সঙ্গে ওয়ারেন হেস্টিংসের একটা বেশ দহরম মহরম সম্পর্ক। তার ফলে কি হলো? তার ফলে হচ্ছে হেস্টিংসকে সিরাজ একবার আক্রমণ করলেন, তাড়া করলেন, এবং হেস্টিংস তো তাড়াকে এদিক ওদিক ঘুরছেন। কবিতাটা এরকম: হেস্টিংস সিরাজ হয়ে মহাভীত, কাশিম বাজারে গিয়া হন উপনীত। এবার গিয়ে তো তিনি ঘর খুঁজছেন, কোথায় গিয়ে পালাবেন। এবার হেস্টিংস গিয়ে পালিয়ে উঠলেন সেই কান্ত নন্দীর দোকানে, মানে কৃষ্ণকান্ত নন্দীর দোকানে। প্রচন্ড খিদে পেয়েছে, তার প্রাণ যায়। এবার তাকে কি খেতে দেয়? কান্ত নন্দীর ঘরে কোনো খাওয়া নেই। হেস্টিংস কি খেতে দিয়া প্রাণ রাখা যায়? ঘরে ছিল পান্তা ভাত আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা বাড়ি জোড়া আর কলা গাছ, মানে কলা দিল, কাঁচা লঙ্কা দিল, বড়ি ভাজা দিল, আর চিংড়ি মাছ দিল। এই খেয়ে হেস্টিংস ডিনার খান কান্তের ভবন, এবং সেই ডিনার খেয়ে হেস্টিংসের প্রাণ বাঁচলো, এবং হেস্টিংস পান্তা খেয়ে দারুণ খুশি হলেন। পরবর্তীকালে উনি যখন সিরাজকে হারালেন, পরবর্তীকালে কান্তর একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেল। তার মানে এই কান্ত আর কান্তর পান্তা এ কিন্তু বাঙালির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই না, আমরা যদি চণ্ডীমঙ্গলে দেখি, সেখানেও আমরা দেখি যে বাসি ব্যঞ্জন দিয়ে পান্তা ভাত খাওয়ার একটা প্রতীক আছে, মানে একটা রীতি আছে। এবং এই পান্তা ভাতের সঙ্গে কি খাওয়া হতো, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ইয়ের দিন, মানে আজকের দিন রাতে বা পরের দিন সকালে তেতো খাবার একটা রীতি আছে। এবার যারা আজকের দিন রাতে তেতো খান, তাদের একটা লজিক হচ্ছে যে পুরোনো বছরের যা গ্লানি, যা পাপ, যা তেতো, যা কিছু খারাপ, সেগুলিকে, সেই সব কিছুকে আমি এই তেতো খাবার সঙ্গে সঙ্গে মুছে ফেলে দিলাম। ঠিক আছে, আজকের দিনের মতো সব তেতো শেষ হয়ে যাক, কালকে থেকে আমরা সেই মধুরও তোমার শেষ না পাই। সেরকম ভাবে আমরা একটা মধু দিয়ে নতুন বছর শুরু করবো, সেটা আমাদের দুঃখ বা বেদনার। আর যারা নাকি বছরের প্রথম দিন তেতোটা খান, তাদের বক্তব্য হচ্ছে যে বছরের শুরুতেই তেতো আমাদের মনে করিয়ে দেবে যে বছরের শুরুতেই তো আমরা তেতো খেয়েছিলাম, এরপরে আর কত খারাপ হতে পারে, যাতে নাকি আমরা অন্য, মানে দারুণ কিছু আশা করে শুরু করলাম, পরে গিয়ে আমাদের মন খারাপ হয়ে গেল, তেমনটি না হয়। এবার এই তেতোর মধ্যে প্রধান যেটা ছিল, যে আলোচনায় আসছিলাম, যে তেতোর মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে শুক্তা। এবার এই শুক্তা কোত্থেকে? শুক্তার মূল শব্দ আমি যতটুকু পেলাম সেটা হচ্ছে সুকুতা। এই শব্দ থেকে শুক্তা এসছে, এই শুক্তা। এবং এই শুকুতা এসছে কিন্তু প্র্যাকটিক্যালি শুকনো পাতা থেকে। এই বিষয়ে আবার একটা দারুণ সুন্দর গল্প আছে। সেই গল্পটা হচ্ছে এক বণিক তার ছেলেকে প্রথমবার নিয়ে জাহাজে বেরিয়েছে, এবং জাহাজে বেরিয়ে ছেলের হঠাৎ মুখ শুকিয়ে গেছে। তা বণিক এবং তার যে সাঙ্গপাঙ্গ তারা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার মুখ শুকিয়ে গেল, কি মানে ব্যাপারটা কি? তা ছেলে বলছে, না এমনি তো বিপদ কিছু নেই, জাহাজ তো খুব ভালোই যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া তো আমাদের শর্ট পড়ে যায়। তখন বণিক হাসলেন, হেসে তাকে স্টোর রুমে নিয়ে গেলেন। স্টোর রুমে নিয়ে গিয়ে দেখালেন বস্তায় বস্তায় কি সব যেন আছে। তিনি সেগুলিকে খুললেন, সেখানে খুলে তিনি দেখলেন যে নিম পাতা, পলতা পাতা, এরকম বিভিন্ন পাতা শুকিয়ে জমিয়ে রাখা আছে। এবং তখন তিনি বললেন যে যতই বিপদ হোক, এই শুকনো পাতার ঝোল যদি আমরা খাই, তার যেরকম পুষ্টিকর সেরকমই পেট ভরা, সুতরাং এই শুকটা তুমি খেতে পারো। এবার এই যে শুকুতা বা শুকনো পাতার তেতো, এই খাওয়া কিন্তু আমাদের বাঙালিরা, মানে, এবং আমি জানি না অন্য কোথাও আছে কিনা, আমাদের বাঙালিরা কোনো এক কারণে, আমাদের একটা ধারণা আছে, আমরা সবাই বাড়িতেও দেখি যে গরমকালে তেতো খেলে পেট ঠান্ডা থাকে। এটা আমরা বলি। মজার ব্যাপার, আমরা যদি একটু গ্রিক পুরাণ দেখি, তাহলে দেখবো হিয়ারোফিলাস, মানে গ্রিসদের যিনি নাকি নাম করা ডাক্তার ছিলেন, তিনি বারবার বলে গেছেন গরমকালে আর যাই করো বাপু, তেতোটি খেও না। কিন্তু আমরা তেতো খাই। সেই জন্য আমাদের নববর্ষের যে মেনু হয়, আমরা নববর্ষে যখন খেতে বসি, আমাদের নববর্ষের খাবার যেটা আমার মেইন আলোচনা, আমরা যদি নববর্ষের একেবারে পারফেক্ট বাঙালি খাবার দুপুরবেলা আমরা আগামীকাল যেরকম খেতে বসবো আর কি, যেরকম খেতে বসবো, আমরা দেখবো যে আমাদের বাঙালি খাবার কিন্তু অদ্ভুত একটা ডিজাইনে আমরা খাই, এবং যেই ডিজাইনটার মধ্যে সবকিছু আছে।
মানে এভরিথিং এনকম্পাসেস। যেরকম যারা ফরাসি তারা যেরকম খায়, প্রথমে একটা অ্যাপেটাইজার থাকে, তারপর একটা স্টার্টার থাকে, তারপর একটা অন্ত্রে থাকে, তারপর একটা মেন কোর্স থাকে, লাস্টে একটা ডেজার্ট থাকে। ডেজার্টটা আমাদেরও আছে, লাস্টে গিয়ে মিষ্টি খায়। কিন্তু মজার ব্যাপার, আমাদের ক্ষেত্রে অ্যাপেটাইজারটা হচ্ছে সেই তিতো, উচ্ছে ভাজা, শুক্তো। এবং সেই শুক্তো কোন কোন ক্ষেত্রে, এবং শুক্তোর ক্ষেত্রে নিয়ম আছে, আমাদের কিরকম নিয়ম আছে, কোনো কোনো ক্ষেত্রে তেতোর সঙ্গে, মানে তেতো যখন আমরা রান্না করবো শুক্তো হিসাবে, তখন কখনোই তার সঙ্গে আমরা পেঁয়াজ ব্যবহার করব না, রসুন ব্যবহার করব না। তার সঙ্গে ব্যবহার করব সর্ষে, তার সঙ্গে ব্যবহার করব দুধ, তার সঙ্গে ডাটা, বেগুন, বড়ি ভাজা অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু শুক্তো হবে না। এবং তার সঙ্গে যদি যে আমরা মানে নববর্ষের খাবার ডিজাইনের কথা বলছিলাম, নববর্ষের খাবার ডিজাইনে আমরা পরপর কি পাই, তিক্ত পাই, কটু পাই, অম্ল পাই, লবণ পাই, মধু, কষায় যে কটা স্বাদ সম্ভব, মানে এভরিথিং আমাদের জীব যা যা মানে নিতে পারে, প্রত্যেকটি স্বাদের অল্প 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 করে কিন্তু কিছু আমরা শুরু করি। এবং সেই স্বাদটাও শুরু হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন, তেতো থেকে মধুরের দিকে। মানে আবার ওই যে বলেছিলাম নববর্ষের প্রথম দিন তেতো খেয়ে আমরা প্রথমেই ভেবে নিই যে আস্তে আস্তে আমরা মধুরের দিকে যাবো, মানে লাস্টে মিষ্টি মুখ দিয়ে শেষ করবো। আমার মনে আছে আমি একবার আমার এক কন্নড় বন্ধুদের ওখানে খেতে গেছিলাম, ওখানে কিন্তু খাওয়াটা উল্টো। ওখানে যখন আপনি খাওয়া শুরু করবেন, আমার অবাক লেগেছিল, খেতে বসে প্রথমেই কিন্তু তারা মিষ্টি খেতে দেয়, কন্নড়রা প্রথমেই তারা মিষ্টি খেতে দেয়। তার কারণ আমার একজন আসবেন বন্ধু বা যিনি আমার অতিথি এসছেন, তাকে আমি প্রথমে মিষ্টি দিয়ে স্বাগত করবো, তারপরে আমি আস্তে আস্তে খেতে খেতে যাবো। এবং ওদের খাবারে কিন্তু আমি তেতো পাইনি, সেই অর্থে তেতো পাইনি, আমি জানি না থাকতে পারে, কিন্তু ওদের শুরুটা কিন্তু অবশ্যই মিষ্টি দিয়েছিল, তার কারণ ওরা বিশ্বাস করতো যে মিষ্টি দিয়ে শুরু করতে হবে। এবং নববর্ষে আমরা যদি দেখি, নববর্ষের যে পারফেক্ট বাঙালি খাবার, যাকে আমরা বাঙালি খাবার বলবো, তার একটা ওই যেটা বলছিলাম একটা ডিজাইন থাকে। সেটা হচ্ছে যখন নাকি আমরা আলুটা, ধরুন আলুই যদি ধরুন, শুক্তোর জন্য যেভাবে আলু কাটা হচ্ছে, যে একটা আলুকে 6 টুকরো করে কাটা হবে, মাংসের জন্য কিন্তু আলু সেভাবে কাটা হচ্ছে না। যখন মাংসে আমরা যাচ্ছি, আলুকে কাটা হচ্ছে দু টুকরো করে। আবার যখন নাকি আলু ভাজা করছি, তখন অনেক সময় ঝিরি আলু ভাজা করছি, অনেক সময় জিরের মতো আলু ভাজা করছি, অনেক সময় একেবারে গোল গোল করে আলু ভাজা করছি। এবং এক একটা আলু কিন্তু এক একটা জিনিসের সঙ্গে যায়। মাছের ঝোলের সঙ্গে যেভাবে কাটা আলু যাবে, মাংসের ঝোলের সঙ্গে সেভাবে যাবে। এটার কারণ কি? এটার কারণ আমি জানি না, এটা অন্য কোনো কারণ হতেই পারে। আমার কোথাও যেন মনে হয়েছে যে যদি নাকি শুক্তোর জন্য যে আলু কাটা হয়, সেই আলু যদি মাংসের ঝোলে দেওয়া হয়, মাংস সেদ্ধ হতে সময় লাগে, তাহলে সেই আলু আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য মাংসের আলুকে অবশ্যই এরকম মানে দুটো ভাগ করে বড় বড় করে দিতে হবে। তারপর আবার দেখুন, ইয়ের জন্য মানে নববর্ষে আমরা আবার কি খাই, আলু। আলুর সঙ্গে আবার যেই কুমড়ো যুক্ত হলো, তখন একটা অদ্ভুত খাবার তৈরি হয়ে গেল, তার নাম হয়ে গেল আলু কুমড়োর ছক্কা। আবার আরেকটা মজা দেখুন, একই রকম দুটো মানে আমরা এই যে মিক্সড সবজি, তারপরের খাবারে যাচ্ছি, ডাল আছে, ডালের পরে যখন মিক্স সবজিতে যাচ্ছি, মিক্স সবজি আমাদের 3-4 রকম আমরা মিক্স সবজি খাচ্ছি। ছোট ছোট ডিফারেন্সে বাঙালি খাওয়া কিরকম ডিফারেন্ট হয়ে যায়। আমরা মিক্স সবজি দিয়ে চচ্চড়ি খাই, আমরা মিক্স সবজি দিয়ে ঘন্ট খাই, আমরা মিক্স সবজি দিয়ে ছেঁচকি খাই। এবার চচ্চড়ি আর ঘন্ট তো একই জিনিস, দুটোই মিক্স সবজি। তাহলে চচ্চড়ি আর ঘন্টে পার্থক্য কি? না, চচ্চড়িতে সর্ষে থাকবে, সর্ষে না থাকলে চচ্চড়ি হবে না। আর ঘন্টতে যাই থাক সর্ষে থাকবে। আবার যখনই নাকি সেটাকে হালকা করে একটু পোড়া পোড়া করে ভাজছি, তখন সেটা হয়ে যাচ্ছে ছেঁচকি। একই জিনিস যখন বৈষ্ণবরা বানাচ্ছেন, তখন আবার সেই মিক্স সবজির নাম হয়ে যাচ্ছে লাবড়া। মানে একই ধরনের খাবার, একই ধরনের জিনিস একটু এদিক ওদিকে বাঙালি তার নববর্ষের খাওয়াকে কত ডিফারেন্ট ভাবে স্টাইলাইজ করে দিচ্ছে। তারপরে চলে আসি মাছে। মাছে তো আমাদের ইয়ে বলেই দিয়েছেন সৈয়দ মুস্তাফা আলী, যে বাঙালি যতভাবে মাছ রান্না করতে পারে, বাঙালি কিন্তু মাংসে অতটা বড় নয় আর কি। মাছ তো বিভিন্ন রকম আমরা মাছ রাখি, এবং মাছের 3টে জিনিস মুখ, ঝোল, ঝাল এবং কিছু কিছু ক্ষেত্রে অম্বল। কিন্তু আবার মানে আমি সেটাই হিসাব করছিলাম যে কিছু কিছু খাবারের ক্ষেত্রে, কোনো কোনো মাছের ক্ষেত্রে সেই পার্টিকুলার মাছটা না হলে কিন্তু সেই খাবারটা তৈরি হবে না। যেরকম পাতুরি। পাতুরি বললেই কিন্তু আমাদের মাথায় আসবে ভেটকি মাছ। পাতুরি মানে ভেটকি মাছ, আমরা অন্য মাছের পাতুরি করতেই পারি, কিন্তু নববর্ষে আমাদের যখন পাতুরি বলছি, তখন সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। যখন নাকি আমরা বলছি মুইঠা, মুইঠা কিন্তু রুই মাছের মুইঠা আমরা করতে পারছি, তারও একটা পার্টিকুলার ডিজাইন আছে, আমাদের চিতল মাছের মুইঠাই করতে হবে। আবার যখন আমরা মালয়কারি বলছি বা মালাইকারি বলছি, তখন কিন্তু আমরা চিংড়ি মাছের মালাইকারি বলছি। এখানটা একটা দুটো কথা বলে রাখি, হঠাৎ মনে পড়লো, কথার পৃষ্ঠে মনে পড়লো যে এই মালাইকারির সঙ্গে কিন্তু মালাইয়ের কোনো সম্পর্ক নেই। এটা দক্ষিণ ভারত থেকে এসছে, এখানে ওই নারকেলটা দেওয়া হয়, এই মালয় থেকে, মালয় দেশ থেকে এসেছে বলে এর নাম হচ্ছে মালয়কারি, সেখান থেকে আমরা এটাকে মালাইকারি। আর আরেকটা জিনিস মনে পড়লো, যদিও
নববর্ষের খাবার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু হঠাৎ প্রসঙ্গে মনে পড়লো, ওই যে বলেছিলাম না আগেকার দিনে যখন জাহাজে করে লোকেরা যেত তখন শুকনো পাতা নিয়ে যেত, এবং সেই শুকনো পাতা বা শুকটা পরবর্তীকালে সেই জাহাজের খাবার থেকে মানুষের খাবারে হয়ে যায়। সেরকম আরেকটা খাবারও কিন্তু এরকম জাহাজের খাওয়া থেকে মানুষের খাওয়া হয়ে যায়। সেটা হচ্ছে জাহাজে যখন আগেকার দিনে সাহেব সুবোরা যেতেন তখন তারা করতেন কি, পাউরুটিগুলিকে মানে একবার বেক হওয়ার পরে দ্বিতীয়বার আবার শক্ত করে বেক করে দিতেন, আরো শক্ত করে, যাতে না নষ্ট হয়ে যায়, এবং রাস্তায় যখন খিদে পাবে দুপুরে খাওয়া হিসেবে ওটাই খাবেন। এবার দুবার সেটা রান্না হতো বলে ওটাকে বলা হতো টুয়াইস কুকড বা বিফ কুট। বিফ মানে হচ্ছে দুই, আর কুকড হচ্ছে কুট থেকে। তার মানে এই যে বিস্কুট আমরা খাই, বিস্কুটও কিন্তু এই শুক্তার মতো একটা জাহাজের খাবার। এবং পাউরুটিকে শক্ত করে যে বিস্কুটগুলি তৈরি হতো সেই বিস্কুটগুলিকে সাহেবরা নিয়ে যেতেন যখন নাকি জাহাজে করে অনেক দূর দূর দেশে লড়াই করতে যেতেন, এবং সেই লড়াই করতে যাওয়ার জন্য সেই বিস্কুটগুলি ব্যবহার করা হতো বলে সেই বিস্কুটগুলির নাম ছিল লড়াইয়ের বিস্কুট, এবং সেই বিস্কুটের নাম এখন আমরা তাদের বলি লেরো বিস্কুট। এই যে দোকানে দোকানে লেরো বিস্কুট আছে, এই লেরো বিস্কুট কিন্তু আসলে লড়াইয়ের বিস্কুট, এবং এই জাহাজের খাবারের মতো ব্যাপার আর কি, জাহাজের থেকে এসেছে। যাই হোক, যেটা বলছিলাম, এবার এর সঙ্গে শুক্তোর সঙ্গে যেটা যেটা এবার তারপরে প্রসঙ্গে আসি, এবং তারপরে যে আমরা যদি মাংসের ক্ষেত্রে দেখি, যে মাংসের ক্ষেত্রে কিন্তু বাংলা বহুদিন পর্যন্ত বাঙালি নববর্ষে বা যে কোনো বর্ষে যখন মাংস খেত তখন কিন্তু মুরগির মাংস আমাদের বহুদিন পর্যন্ত ঢোকে। আমাদের মাংসের নামই ছিল হচ্ছে পাঠা, এবং পাঠার মাংস ছিল, এবং অনেক ক্ষেত্রে ছাগলের মাংসও ছিল। কেননা কবি ঈশ্বরগুপ্তর কবিতায় আমরা পাই, রসভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। এমনকি মঙ্গল কাব্যে যখন নাকি সনকা মাংস রাঁধছেন তার বর্ণনায় শুনি, মাংসেতে দিবার জন্য ভাজে নারিকেল, ছাল ছাড়াইয়া রাধে গুড়া খাসির তেল। সুতরাং এবং ঠিক একই রকম ভাবে মুরগির ডিমও কিন্তু আমরা অনেকদিন খেতাম না। আমাদের কাছে কিন্তু ডিম মানে ছিল হচ্ছে মূলত হাঁসের ডিম। তারপরে আমরা চলে আসি পরের আইটেম চাটনিতে। চাটনি কি কি ধরনের চাটনি? চাটনি কিন্তু খাওয়া মেনলি স্টার্ট করেন হচ্ছে বৈষ্ণবদের আমলে চাটনি দারুণ জনপ্রিয়তা হয়। এবং তখন কি কি জিনিসের চাটনি ছিল? লেবু, আদা, আম্রকেলি বিবিধ বিধান, আমসি, আম্রখণ্ড, ইম্ববোধি, আমতা, যত্ন করি গুনতি করি পুরানো মুখতা, বিভিন্ন জিনিসের চাটনি বাঙালি একের পর এক খেয়ে যেত। তা এই তো ছিল হচ্ছে বাঙালির নববর্ষের খাওয়া দাওয়া এবং ইত্যাদি। আমার সময় প্রায় শেষ হয়েছে, আমি দেখেছি 13 মিনিট আমি নিয়েছি, আর 2 মিনিট আমার হাতে আছে, 14 মিনিট চলছে। একটা জিনিস না বলে পারি না, দুটো ঘটনা বলে ফেলি। সেটা হচ্ছে অজিত কুমার গুহের একটা লেখা পেলাম, সেখানটায় আমি পেলাম যে তখনকার দিনে মানে তখনকার কলকাতায় বা তখনকার বাংলায় কিরকম করে নববর্ষ পালিত হতো। এত সুন্দর বর্ণনা, এবং তাতে খাবার বর্ণনাও এত সুন্দর আছে, এটা কোট না করে পারছি না। তিনি লিখছেন, চৈত্রের সংক্রান্তি আসার কয়েকদিন আগে থেকেই আমাদের ঢেঁকি ঘরটা মুখর হয়ে উঠত। নববর্ষের প্রথম দিন ছেলে মেয়েদের হাতে নাড়ু, মোয়া, ছানার মুচি, সরভাজা দিতে হবে, তারই আয়োজন চলতে থাকতো। মেলার একদিকে ডালা, কুলো, বেতের বাঁশের তৈরি নানা রকম সাজি, মাছ ধরার চাই, ফাল ইত্যাদিও আছে। ওই দোকানগুলি পেরিয়ে ডান দিকে গেলেই দেখা যেত নানারূপ ফল আর তেলে ভাজার দোকান। বিন্নি ধানের খই পাওয়া যেত এই মেলায়। আমাদের ঠাকুমা চাকরদের নিয়ে মেলায় যেতেন। মেলার ধারে একটা ঘর থেকে তিনি মেলা দেখতেন। চাকরদের দিয়ে চিত্রিত করা হাড়িতে বিন্নি ধানের খই, গুড়ের বাতাসা, জিলাপি কিনে আনতেন। বাড়িতে এসে সবার হাতে এক মুঠো করে গুড়ের বাতাসা, জিলাপি দিতেন। মহা আনন্দে উৎসব সম্পন্ন হতো। এবং মিষ্টিদের মধ্যে কি কি ছিল? ছাঁচে তৈরি মিষ্টান্ন, গজা, হাতি, হরিণ, আম, এছাড়াও আম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি, সন্দেশ, চমচম ইত্যাদি ইত্যাদি ছিলেন। আর এদিকে পরবর্তীকালে দীনেন্দ্র কুমার রায় লিখেছেন, নববর্ষে উনুন জ্বলিতেছে, তাহার উপর বৃহৎ কড়াইয়ে রসগোল্লার পাক চড়িয়াছে, একটা কুকুর অদূরে বসিয়া জিহ্বা বার করিয়া সন্দেশের দিকে তা চাহিয়া আছে। এই যে দৃশ্য দীনেন্দ্র কুমার রায় লিখলেন, নববর্ষের দৃশ্য বোধহয় এটাই, যে আলটিমেটলি রাজীব দাও যেটা বললেন, যত গান হোক, যত রচনা হোক, যত সাহিত্য হোক, নববর্ষটা কিন্তু এখনো কোথাও একটা গিয়ে দিনের শেষে সেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া, এবং এই বাঙালি খাওয়া দাওয়া, যেই খাওয়া দাওয়ার শুরুটা যতই তিত হোক না কেন, শেষে গিয়ে সেই রবীন্দ্রনাথের কথাতেই শেষ হয়, মধুরও তোমার শেষ যে না পাই। আমার 15 মিনিট শেষ হয়ে গেছে। ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অর্ণবকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কৌশিক মজুমদার। তার চমৎকার বক্তব্যে নিঃসন্দেহে আমাদের রসনা তৃপ্তির কাজটাও সম্পন্ন হলো। আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই বাংলাদেশে কিভাবে নববর্ষ উদযাপিত হয়, বিশেষ করে আজকেই, আমি শুরুতেই বলেছি আজকেই তাদের ওখানে নববর্ষ, সেই কথা আমরা জানবো আলম খোরশেদের
মুখ থেকে। আলম খোরশেদ বাংলাদেশের বিশিষ্ট লেখক, অনুবাদক ও শিল্প সংগঠক। চট্টগ্রাম আর্টস কমপ্লেক্স, নাম হচ্ছে বিস্তার, তার পরিচালক পদে তিনি আসীন রয়েছেন। কিন্তু তার মুখ্যত যে পরিচয়, সেই অনুবাদ সাহিত্য তার হাতে পড়ে প্রতিনিয়ত কিভাবে সমৃদ্ধ হয়েছে, দু একটা উদাহরণ দিলেই সেটা পরিষ্কার হবে। যেমন হেনরি মিলারের আত্মজৈবনিক গ্রন্থ রিফ্লেকশনসের অনুবাদ ভাবনাগুচ্ছ তিনি করেছেন। ভিক্টোরিয়া ওকাম্পোর বোরহেসের সঙ্গে কথোপকথন মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন। সলমান রুশদির দ্য জাগুয়ার স্মাইল, এই ভ্রমরাখ্যানের অনুবাদও তার করা। নিজের একটি কামরা, এটা হচ্ছে ভার্জিনিয়া উলফের আ রুম অফ সেভেন ওউনের অনুবাদ। দ্বিতীয় লিঙ্গের পরে সিমন দ্য বোভেয়ারের সাক্ষাৎকারের সংকলন, এছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন সাহিত্য, নারী ভাবনার বিভিন্ন রচনাও তার অনুবাদ কর্মের মধ্যে রয়েছে। এখন বাংলাদেশের নববর্ষ কিভাবে উদযাপিত হয় সেই বিষয়ে বলবেন আলম খোরশেদ। ধন্যবাদ অর্ণব। শুভ সন্ধ্যা সবাইকে, যারা এখানে উপস্থিত আছেন, যারা অন্যত্র শুনছেন। সত্যি বলতে কি, আমাকে আমন্ত্রণ জানিয়ে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ সংগঠনটি যে খুব একটা সুবিবেচনার পরিচয় দিয়েছেন সেটা আমি বলতে পারবো না, কারণ তাদের স্বীকারোক্তি মতে এটি একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং একটি বিদ্যায়তনিক অনুষ্ঠান আজকে। আর আমি হচ্ছে একেবারে উল্টো, পুরোপুরি অবিদ্যায়তনিক একজন মানুষ, পেশাও একেবারে বিপরীত পরিমণ্ডলের মানুষ, একজন প্রকৌশলী আমি। কিন্তু আমার একমাত্র অধিকার যে আমি কিঞ্চিত লেখালেখি, কিঞ্চিত অনুবাদ করে থাকি এবং শিল্পানুরাগী, এবং আমার প্রতিষ্ঠানটির সূত্রে কিছু কিছু শিল্পানুষ্ঠানের আয়োজন, সংগঠন ইত্যাদি করে থাকি। তারপরেও আমি কেন রাজি হলাম, আমার অনুযোগ প্রতিম বন্ধু রাজীব চক্রবর্তী যখন আমাকে ইঙ্গিত দিল এই অনুষ্ঠানটির বিষয়ে, এবং অর্ণব যখন আমাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালো, আসলে আমার মনের মধ্যে একটা অবচেতন ইচ্ছে ছিল যে এইটার সুযোগটা যদি আমি নিই, তাহলে পশ্চিমবঙ্গের মানুষদেরকে আমি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি বিষয়ে হয়তো বা খানিকটা তথ্য যোগান দিতে পারবো। কারণ এমনিতে আমার ধারণা ছিল এখানে একটা তথ্যের একটা যেন কোথাও একটা ঘাটতি রয়ে গেছে, অনেক কিছু আমরা জানি না পরস্পরের সম্পর্কে। সেজন্য আমি সাহস করে এই সুযোগটা নিয়ে নিলাম, এবং অর্ণবের কথা শুনে মনে হলো যে এরকম একটা কৌতূহল বা আগ্রহ বোধ হয় আজকে দর্শক শ্রোতাদের মধ্যে রয়েছে। ফলে এখন আমি আর খুব একটা অপরাধ বোধে ভুগছি না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বাংলাদেশের নববর্ষের উদযাপনের ইতিহাস, রীতি নীতি, তার রাজনীতি ইত্যাদি সম্পর্কে কিছুটা আলোকপাত করতে। প্রথমেই আমি স্মরণ করছি জনাব শামসুজ্জামান খানকে, কারণ এই মানুষটি নববর্ষ নিয়ে, বাংলা সন নিয়ে, পঞ্জিকা নিয়ে অনেক কাজ করেছেন। একাধিক গ্রন্থ রয়েছে, রাজীব একটি দেখেছে, এর বাইরেও তার আর দুটো গ্রন্থ রয়েছে, প্রচুর লিখেছেন। এর এই অনুষ্ঠানটি উদযাপনের ক্ষেত্রে, অনুষ্ঠানটি প্রচার প্রসারের ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। এবং অর্ণব শুরুতে রাজীবের বইয়ের প্রকাশক হিসেবে যে প্রতিষ্ঠানটির নাম করলো, সেটি আসলে ঢাকা একাডেমি নয়, সেটি বাংলা একাডেমি, বাংলাদেশের একটি খুবই ঐতিহ্যবাহী, খুবই সম্মানজনক একটি প্রতিষ্ঠান। তার তিনি বর্তমান সভাপতি এবং ছিলেন, এবং এর আগে ছিলেন তার মহাপরিচালক। ফলে এমন একজন মানুষ আজকে বিদায় নিয়েছেন। আজকের দিনটিতে, যে দিনটিকে নিয়ে তার উচ্ছ্বাস, তার ভালোবাসা, তার নিবেদনের কোনো কমতি ছিল না। আমি তাকে স্মরণ করি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ বলতে আমি ধরেই নিচ্ছি বাংলাদেশের যে সাম্প্রতিক কালের যে নববর্ষ উদযাপনের ব্যাপারটি, সেটি সম্পর্কেই বোধহয় আগ্রহ। আজকের যে নির্দেশক এই প্রতিষ্ঠানের অরিন্দম মুখার্জি, তিনিও বলেছেন তিনি দেখেছেন, এবং এই নিয়ে তার খানিকটা আবেগও আমি দেখলাম কাজ করছে। রাজীব তো দেখেছি আর কি। ফলে আমি সেটা সম্পর্কে বলি। এর আগে আমাদের গ্রামাঞ্চলে তো পালিত হতোই, সেটা হালখাতা হোক কি পূর্ণাহ হোক, বৈশাখ মাসটাকে ঘিরে অনেক ধরনের কর্মকাণ্ড হতো। আমি নিজে তার সাক্ষী, আমি একসময় গ্রামে থাকতাম, ছোটবেলায় মেলায় গেছি, হিন্দু মুসলিম নির্বিশেষে বাড়িতে বাড়িতে মিষ্টান্ন ভক্ষণ করা ইত্যাদি।
পরে আরেকটু বড় হয়ে যখন আমরা শহরে এলাম, ঘরে ঘরে নতুন কাপড় পরার একটু চল, ভালো মন্দ খাওয়ার চল তো ছিল, তো ফলে সেভাবে উদযাপন একটা হতোই, কিন্তু সেটা একটা নতুন মাত্রা পেল বাংলাদেশে সেটা 60-এর দশকে, বিশেষ করে 61 সালের পর থেকে। 61 সাল আমরা জানেন রবীন্দ্র শতবর্ষ বাংলাদেশে পালনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং ওই মুহূর্তে তখন দেশ জোড়া ছিল একটা সামরিক শাসন, আইয়ুব খানের শাসন চলছে, স্বৈরাচারী শাসন চলছে। তারা সাংঘাতিক ভয় পেত, বাঙালি সংস্কৃতিতে ভয় পেত, রবীন্দ্রনাথকে বিশেষ করে ভয় পেত, ফলে তার কিছুতেই হতে দিতে চাইছিল না রবীন্দ্রনাথের শতবার্ষিকী উদযাপন। কিন্তু বাঙালি রবীন্দ্রনাথকে আশ্রয় করে নিয়েছিলেন, এবং তখন এটিকে নিয়ে যেন একটা অলিখিত লড়াই শুরু হলো সাংস্কৃতিক ফ্রন্টে। সেই লড়াইটির পথিকৃৎ ছিলেন বা কান্ডারি ছিলেন ছায়ানটের যিনি একেবারেই তাকে বলা যেতে পারে কর্ণধার, সঞ্জিদা খাতুন, তার নাম আপনারা অনেকেই জানেন। এই ভারতকেই তিনি এবছর পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। তো সঞ্জিদা খাতুন, ছায়ানট এবং আরো অন্যরা মিলে 61 সালে জোরপূর্বক প্রায় বিরোধিতার মুখী দ্বারাই সেটা পালন করলেন, এবং সেটি তাদের মধ্যে এমন একটা আবেগ, এমন একটা আত্মবিশ্বাসের জন্ম দিল যে এরপর থেকে তারা ধীরে ধীরে রবীন্দ্রনাথকে ঘিরে, বাংলা গানকে ঘিরে একটা ছোট ছোট উৎসবের স্বপ্ন, উৎসবের বীজ বপন করতে শুরু করলেন, যেটি 67 সনে গিয়ে একেবারে বড় আকারে, আনুষ্ঠানিক আকারে রমনার যে বটমূল, আমাদের রমনা উদ্যান চমৎকার একটি উদ্যান, তার বিশাল পুরনো একটা বটমূলের নিচে মঞ্চ করে তারা শুরু করলেন 67 সনে বর্ষবরণ অনুষ্ঠান। এবং সেখানে ছায়ানট তো ছিলই, এছাড়া অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো যোগদান দিয়েছেন, অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যুক্ত হয়েছেন, এবং সেটি একটি জাতীয় উৎসবে পরিণত হলো, অন্তত সাংস্কৃতিক ক্ষেত্রে। এবং সেটি ধীরে ধীরে বিকশিত হতে হতে সেখান থেকেই তখন আবার আমাদের স্বাধিকার আন্দোলন চলছিল, 69-এ গণ অভ্যুত্থান হলো, এবং সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথের গান, বাঙালি সংস্কৃতি এবং আমাদের লোক সংস্কৃতি, আমাদের গণসঙ্গীত, প্রতিবাদী গান সবকটি বিরাট ভূমিকা পালন করেছিল, যার রূপ আমরা 71-এ দেখলাম। 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, 71-এ আমাদের মুক্তি বাহিনীর সঙ্গে যে মুক্তির শিল্পী সংস্থা ছিলেন, সংগ্রামী শিল্পী সংস্থার সবাই মিলে গানকে, সংস্কৃতিকে ব্যবহার করে এটাকে একটা আমাদের আন্দোলনের, আমাদের যুদ্ধের মাধ্যম হিসেবেই বেছে নিলেন। এবং সেটি 72 সনে দেশ স্বাধীনের পর সেই বর্ষবরণ অনুষ্ঠানে যেন একেবারে পূর্ণাঙ্গভাবে সেটি সেখানে প্রতিফলিত হলো, এবং 72 থেকেই বছর বছর সেই উৎসবটি, সেই অনুষ্ঠানটি আরো বড় হতে লাগলো। ধীরে ধীরে সেটি প্রায় ছড়িয়ে গেল, এবং রমনায় এক পর্যায়ে আর জায়গা দেওয়া যেত না। আমি নিজে তখন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 79 সাল থেকে আমরা প্রতি বছর যেতাম, সকালবেলা ভোরবেলায় আমরা হেঁটে হেঁটে চলে যেতাম সেখানে। দেখতাম যে 80, 81, 82 থেকেই এটা এমন ভাবে ছড়িয়ে গেছে যেন তাকে আর জায়গা দেওয়া যাচ্ছে না, এবং সেটি তখন ধীরে ধীরে ঢাকার অন্যত্র ছড়িয়ে গেল, অন্যান্য উদ্যান, অন্যান্য পার্ক, মাঠ, পাড়া, মহল্লায় সেটি উদযাপিত হতে শুরু করলো। এবং সেটি আরেকটি মাত্রা পেল 80 শেষ দিকে, 1988 সালে ঢাকার যে আর্ট স্কুল, আর্ট কলেজ, যেটাকে আমরা চারুকলা ইনস্টিটিউট বলে থাকি, চারুকলার ছাত্র শিক্ষক তারা একটা নতুন উদ্যোগ নিল, সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার উদ্যোগ। তার একটা কারণ ছিল, কারণ তখনও কিন্তু বাংলাদেশ যেটি শুরু হয়েছিল এক স্বৈরাচারের বিরোধিতা করে, এক স্বৈর শাসনের প্রতিবাদ হিসেবে, তখনও বাংলাদেশ কিন্তু আরেক স্বৈরাচারের শাসনে তার জাঁতা করে পিষ্ট হচ্ছিল। এরশাদের আমল, সেটি 1988 সাল, স্বৈরাচারী শাসন চলছিল, গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার পরিবেশটুকু খুবই সংকীর্ণ হয়ে আসছে ক্রমাগত। সেই চারুকলা থেকে তারা উদ্যোগ নিল যে পয়লা বৈশাখ যেহেতু একটা বড় অনুষ্ঠান, গণমানুষ্ঠান, তার ভেতর দিয়ে তারা একটা বার্তা দিতে চাইলো এই স্বৈরাচারী সরকারকে, এই অমঙ্গলের বিরুদ্ধে, এই অশুভের বিরুদ্ধে একটা মঙ্গল শোভাযাত্রা চালু করে, যেখানে বাংলার লোক সংস্কৃতি বিভিন্ন প্রতীক, পেঁচা, বাঘ, কুমির, তারপরে মাছ, পাখির বড় বড় মুখোশ, বড় বড় প্রতিকৃতি তৈরি করে সেটা নিয়ে তারা একটা শোভাযাত্রা শুরু করে সেই আর্ট কলেজের প্রাঙ্গণ থেকে, চারুকলা ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে, এবং সেটি বাংলা একাডেমি হয়ে সামনে দোয়েল চত্বরে গিয়ে শেষ হতো। এবং সেটি একটা বিপুল উচ্ছ্বাস এবং সাড়া জাগরে, সেটা যেন একেবারে একটা হাতে ধরার মতো রূপ দেখা গেল, যে না, এর মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি, এর মাধ্যমে আমরা
একটা পুরনো বছরের পুরনো যে জড়া জীর্ণতাকে বিদায় দিতে পারি, যেভাবে আমরা প্রতিবাদ জানাতে পারি অমঙ্গলের বিরুদ্ধে, সেভাবে আমরা একটা নতুন বছরকে আহ্বান জানিয়ে আনতে পারি আমাদের মাঝে নতুন সৌভ্রাতৃত্বের বোধ, সম্প্রীতির বোধ ইত্যাদি। তো 89 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সে মঙ্গল শোভাযাত্রা, এবং সেটি ধীরে ধীরে বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকলো। দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরেও সেটার সুনাম ছড়িয়ে গেল, এবং এক পর্যায়ে 2016 সালে কিন্তু ইউনেস্কো থেকে এটিকে একটি আন্তর্জাতিক ইনট্যাঞ্জিবল হেরিটেজ বা অধরা ঐতিহ্য বা স্পর্শাতীত ঐতিহ্য, যার বাংলা একটা প্রতিশব্দ করেছিলেন আমাদের এই শামসুজ্জামান খানি, অবস্তুগত ঐতিহ্য, এই নামে একটা বইও রয়েছে। সেই রকম একটা ইনট্যাঞ্জিবল হেরিটেজ হিসেবে ইউনেস্কো তাকে কিন্তু স্বীকৃতি দিল। তারপর থেকে তো সেটি আর ঢাকায় সীমাবদ্ধ রইল না, ঢাকার দেখা দেখি চট্টগ্রাম, আমার শহর আমি যেখানে আছি, চট্টগ্রামে শুরু হলো একটা চমৎকার উদ্যান ছিল ডিসি হিল, একটা পাহাড়ের নিচে, সেখানে হতো। দেখা গেল কয়েক বছরের মধ্যে সেখানেও আর আটছে না, ডিসিএল ছাড়িয়ে তারপর চলে গেল শিরিষতলায় সিআরবিতে, ঐতিহ্যবাহী একটা জায়গা, সেখানে হতো। তারপর দেখা গেলো গোটা চট্টগ্রাম শহরে সব জায়গায় ছড়িয়ে গেল, শিল্পকলা একাডেমিতে ছড়িয়ে গেল, শিশু একাডেমিতে, বিভিন্ন জায়গায়, গোটা শহর জুড়ে ছড়িয়ে গেল। অর্থাৎ এই মেলাটি আর একটি শুধু প্রতিষ্ঠানের নয়, বিশেষ একটি কোনো সম্প্রদায়ের নয় যে শিল্পী সাহিত্যিক বা শিক্ষিত সমাজের নয়, এটি একেবারে ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেল একটা সত্যিকার সর্বজনীন একটা উৎসব এটা দাঁড়িয়ে গেল। এবং সেটা এখন আসলে ঢাকা চট্টগ্রাম না, অন্যান্য জেলায়, এবং সেই মেলাটি যেখান থেকে উঠে এসেছিল গ্রাম থেকে, আমরা তো গ্রাম থেকে এটাকে এই চর্চাটা পাই, সেটা এখন গ্রামে গ্রামেও ছড়িয়ে গেছে। এবং শহর জুড়ে সারা দিন ব্যাপী সকাল থেকে রাত অবধি আমার মনে হয় না কোনো মানুষ সেদিন ঘরে থাকে, সবাই বেরিয়ে আসে। বিত্তবানরা হয়তো বা তাদের মতো করে তাদের ক্লাব গড়ে করছে, সংস্কৃতি শিবিরা করছে গান বাজনার মাধ্যমে, একেবারে সাধারণ বিত্তহীন মানুষরা তারাও কিন্তু এই দিনটিতে চেষ্টা করছে তাদের মতো করে উদযাপন করতে। আমাদের বৈশাখী কিন্তু খুব সাংঘাতিক রকম একটা পোশাকের প্রদর্শনী হয়, সাংঘাতিক রকম দেশজ পোশাক, খাদি, তাঁত বোনা, হাতে আঁকা পোশাকের একটা পসরা সেদিন হয়। দেখলাম সেই একেবারেই নিম্নবিত্ত মানুষেরাও কিন্তু তাদের সাধ্যের মধ্যে চেষ্টা করছে একটি লাল শাড়ি পরতে, কি একটা সাদার মধ্যে লাল নকশা করা ফতুয়া পরাতে বাচ্চাকে, পরে তারা সবাই বেরিয়ে যাচ্ছে। এবং এখানে এই যে অসাম্প্রদায়িকতার বার্তাটি এবং এই যে সর্বজনীনতার বার্তা, পাশাপাশি এই যে একটা প্রতিবাদের একটা স্পৃহা, একটা যে একটা চেতনার মধ্যে কাজ করে, এটি কিন্তু একেবারেই অভাবনীয় এবং একেবারে অতুলনীয়। আমি একদম নিঃসন্দেহে আমি বলতে পারি পৃথিবীর আর কোথাও বোধহয় কোনো একটি দিনকে ঘিরে দেশব্যাপী দিন জুড়ে এই মাত্রার একটা অংশগ্রহণ, এই মাত্রার উদযাপন, এই মাত্রার উচ্ছ্বাস কোথাও বোধহয় দেখা যায় না। এবং আমার মনে হয় এইটি আমি এই পশ্চিমবঙ্গের যারা আজকে দর্শক শ্রোতা আছেন তাদের সঙ্গে আমি এটি আসলে ভাগ করে নিতে চাইছিলাম যে এটি আমাদের জন্য একটা বিরাট পাওয়া, এবং এটি যেন শুধু বাংলাদেশেই যেন সীমাবদ্ধ না থাকে। কারণ এটি তো হালখাতা বলেন, কুন্না বলেন, শুরু হয়েছিল অনেক আগে থেকে, দুই বাংলা জুড়েই শুরু হয়েছিল, এবং সেই দুই বাংলাতেই কেন সমানভাবে এবং সমান আঙ্গিক হিসেবে উদযাপিত হতে পারবে না। আমার একবার সুযোগ হয়েছিল 14ই এপ্রিল বা পয়লা বৈশাখের দিনটি, তখন কলকাতাতেই কিন্তু সেদিন পয়লা বৈশাখ হচ্ছিল, আমি কলকাতায় ছিলাম, কিন্তু আমি খুব হতাশার সঙ্গে লক্ষ্য করলাম যে সেখানে কোনো রকম কোনো উদযাপনের কোনো লেশমাত্র কোথাও দেখছি না, কোনো অনুষ্ঠান ইত্যাদি। ঘরে ঘরে কিছু খাওয়া দাওয়া হচ্ছে, বেশ ভালোই মন্দই, যেটা কৌশিক রাজীব বললো ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আমি এক পর্যায়ে বেরোলাম একটু দেখার জন্য, দেখলাম যে যেটা দেখা যাচ্ছে যে শ্যামবাজার বা ওই আশেপাশে এলাকায় সোনার দোকানগুলোতে প্রচুর ভিড়, একেবারে মানুষজন আসছে, তাদের হয়তো বা পাওনা দেনা পাওনা চুকিয়ে মিষ্টি মুখ করে সোনার বায়না দিয়ে চলেছে, ওইটুকুই দেখলাম। আমার মনে হলো যে না, এই জায়গাগুলোতে কিছু কাজ করার রয়েছে। আজকে আমি এই প্রতিষ্ঠানটি যারা উদ্যোগ নিয়েছে দুই বাংলাকে মিলিয়েই এই ধরনের একটা অনুষ্ঠান, তা নিশ্চয়ই তাদের মনের মধ্যেও এই ধরনের একটা আকাঙ্ক্ষা রয়েছে, এবং এই নির্দেশক যেভাবে বললেন অরিন্দম মুখার্জি, তার একাধিকবার দেখার সুযোগ হয়েছে বাংলাদেশের পয়লা বৈশাখ উদযাপনের ধরন ধারণ। আমি তার মাধ্যমেও আমি এক ধরনের একটা আবেদন করতে চাই, হয়তোবা এই সংগঠনের ভিতর থেকেও একটা বীজ রোপণ করা যেতে পারে, যে একটা
বড় আকারের উৎসবের আয়োজন করা যায় কিনা, সবাইকে নিয়ে, সব ধর্ম, বাংলাদেশে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসীরাও, কিন্তু ওই সময়টাতে আদিবাসীরাও কিন্তু নানা রকম উৎসব করে থাকে, বিজু, বৈশু, সাংগ্রিলা, এবং সব একই সঙ্গেই করা। সবকিছু নিয়ে যদি একটা উৎসব শুরু করা যায়, আমি জানি সেটা দ্রুতই জনপ্রিয় হয়ে যাবে, কিন্তু এটা একেবারে বাঙালির প্রাণের তন্ত্রী দিকে স্পর্শ করে। আমি আমার পরিচিত একজন বাংলাদেশি লেখক, যিনি বৈবাহিক সূত্রে কলকাতারই অধিবাসী এখন, উর্মি রহমান, তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছেন আরো কয়েকজনকে, সমমনা কয়েকজনকে নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা গতি কিছু একটা শুরু করতে, এবং আমার মনে হয় একটা চেষ্টা এখানে চলছে। তার সঙ্গে যদি আরো কিছু কিছু শক্তি যুক্ত হয় তাহলে আমার মনে হয় এটা করা যেতে পারে, এবং এর ভেতর দিয়ে আমরা এই বার্তাটাই দিতে পারি যে বাঙালির যে চিরন্তন একটা অসাম্প্রদায়িকতার ঐতিহ্য ছিল, চিরন্তন একটা মাটি ঘেঁষা একেবারে লোক মনীষা, লোক সংস্কৃতিকে ঘিরে নিজেদের আত্মপরিচয় খোঁজার যে একটা প্রবণতা, যে একটা ঐতিহ্য ছিল, সেটি হয়তো আবার আমরা সামনে নিয়ে আসতে পারবো। এখন বিশ্বায়নের যুগে নানা রকম আগ্রাসন কিন্তু আমাদেরকে শঙ্কিত করে তুলছে, আমাদের ভাষা নিয়ে, আমাদের সঙ্গীত নিয়ে, আমাদের পোশাক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি নিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রতিরোধ হিসেবে দাঁড়াতে পারে। একদিকে উৎসবের আমেজ, আরেকদিকে একটা অসাম্প্রদায়িকতার বার্তা। এখন গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি দুই বাংলার মধ্যে কোথায় যেন একটা চোরা স্রোত বয়ে যাচ্ছে, এক ধরনের অবিশ্বাস, এক ধরনের সংশয়, সেগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটি একটি দারুণ প্রতীক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ফলে আমি সবশেষে, সময়ও বোধ আমার ফুরিয়েই এসছে আমার মনে হচ্ছে, খুব বেশি সময় আর না নিয়ে সবশেষে এই আহ্বানটুকু জানাচ্ছি যে বাংলাদেশ যেভাবে পয়লা বৈশাখকে সামনে রেখে তার আত্মপরিচয় খুঁজে নিয়েছে, তার আত্মনিয়ন্ত্রণ অধিকার খুঁজে নিয়েছে, একটি দেশ একটি খুঁজে নিয়েছে, এবং সেটিকে ধীরে ধীরে একটা আন্তর্জাতিক পাটাতন, একটা আন্তর্জাতিক অর্জন হিসেবে উপস্থাপন করেছে, এবং এর ভিতর দিয়ে এখনো তার যে প্রতিরোধের লড়াইটুকু এবং তার যে স্বপ্ন, স্বাধীনতার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচার, সমাজতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন সে দেখেছিল, সেটিকে এখনো আদায় করার জন্য পয়লা বৈশাখের ভিতর দিয়েই, বাংলা নববর্ষ উদযাপনের ভিতর দিয়েই সে লড়াইটুকু চালিয়ে যাচ্ছে। সেটিকে যেন আমরা পুরো বাংলা জুড়েই, কারণ বাংলাদেশ বলতে আসলে সত্যিকার অর্থে তো দুই বাংলাকে মিলিয়ে বাংলাদেশ বোঝায়, রবীন্দ্রনাথ যে অর্থে ব্যবহার করেছেন, সে গোটা বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের পয়লা বৈশাখ জন্য গোটা বাংলাদেশের পয়লা বৈশাখ, গোটা বাংলাদেশের নববর্ষ উদযাপনের প্রতীক হয়ে উঠতে পারে। সবাইকে এইটুকু বলে এবং আমার এই আহ্বানটুকু জানিয়ে আমার এই তাৎক্ষণিক বক্তব্যটুকু আমি এখানে শেষ করছি। ধন্যবাদ এবং শুভ নববর্ষ সবাই। ধন্যবাদ আলম হোসেন। অতি সংক্ষেপিত সময়ের মধ্যে তিনি বাংলাদেশের নববর্ষ উদযাপনের যে আঙ্গিক তুলে ধরেছেন, যে পরিষ্কার চিত্র তুলে ধরেছেন, সেই জন্য তাকে আবারও ধন্যবাদ। তিনি যৌথ উদ্যোগে যে অনুষ্ঠান করার, যে উৎসব করার পরিকল্পনার কথা বলেছেন, সেটিও অবশ্যই হৃদয়গ্রাহী এবং আমাদের প্রয়াসের তালিকাতেও থাকবে। তাকে আবারও ধন্যবাদ দিই। আমাদের অনেকগুলো প্রশ্ন, সম্ভবত বেশ কয়েকটা প্রশ্ন আমি আসলে ইনবক্সে দেখতে পাচ্ছি না। বিরক্তা, যদি আপনি প্রশ্নগুলো একটু তুলে ধরেন তাহলে আমাদের বক্তাদের সামনে সেগুলো উপস্থাপিত করা সম্ভব হবে। এর মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি কিভাবে বর্ষবরণের অন্তত বাংলাদেশে অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলো সেই বিষয়ে বিদগ্ধজনদের কাছ থেকে শুনতে চাই। এটা যদি কেউ একটু আলোকপাত করেন। শোনা গেছে আমার প্রশ্নটা? আব্দুর রাজ্জাক প্রশ্ন করছেন। আচ্ছা, আব্দুর রাজ্জাক আমার বাংলাদেশেরই ছেলে আমার মনে হচ্ছে। আমি আগেই বলেছি আমি বিশেষজ্ঞও নই, কোনো গবেষকও নই, কিন্তু এই গানটির মধ্যে যদি বৈশাখ ব্যাপারটি রয়ে গেছে, ফলে এটা তো একটা সূত্র। হ্যাঁ, এবং বাংলাদেশে পয়লা বৈশাখ যখন উদযাপিত হওয়া শুরু হলো ছায়ানটের মাধ্যমে, ছায়ানট সঙ্গত কারণেই এই গানটিকেই বেছে নিয়েছিল। এই গানটিকে দিয়ে তারা এই যে সকালবেলায় রমনার বটমূলে যে অনুষ্ঠানটি করতো, তারা এই গানটি দিয়ে শুরু করেছিল, এবং এই গানটি তখন তারা নিজেরা গাইতেন, সবাইকে আহ্বান জানাতেন গাওয়ার জন্য। তো ধীরে ধীরে সেখান থেকে অন্যান্য অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান থেকে ব্যক্তিগত চর্চায় থেকে ধীরে ধীরে মনে হয়
জাতীয় পর্যায়ে এটি ছড়িয়ে গেছে, এবং এর যে কথাগুলো, এর যে বাণীগুলো তো একেবারেই আমাদের পয়লা বৈশাখের এবং নববর্ষের যে সম্প্রীতির বার্তা তার সঙ্গে একেবারেই মিলেমিশে যায়। ফলে এটি বৈশাখের গান হয়ে উঠতে খুব একটা অসুবিধা হয়নি, খুব একটা দেরিও হয়নি বলে আমার মনে হয়। তবে তার পেছনে নিশ্চয়ই অনুঘটকের ভূমিকা পালন করছে ছায়ানট এবং তাদের সেই বর্ষবরণী অনুষ্ঠান, এটা আমার ধারণা। এখানে একটি কথা আমি একটু বলে দিই যে এসে বৈশাখ, এটা যদিও বৈশাখ মাসের গান কিন্তু লেখা হয়েছিল চৈত্র ফাল্গুন মাসে, হ্যাঁ, 1927-এর 4 মার্চ, 20 ফাল্গুন 1333। কিন্তু কালক্রমে ফাল্গুন মাসে অবশ্যই বৈশাখ মাসের গান দেখাই যায়, কারণ অনাগত বর্ষকে লক্ষ্য করে তিনি লিখেছিল নিশ্চয়ই। গানের কথাই মনে হয় এর জন্য দায়ী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজীব দাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি বাকি যে মন্তব্যগুলো দেখতে পাচ্ছি মূলত সবাই শুভ নববর্ষ জানিয়েছেন বক্তাদের এবং শ্রোতাদের। না, আর প্রশ্ন নেই, আর প্রশ্ন নেই। আর আব্দুর রাজ্জাক ভাই এদিক থেকে আলম ভাইয়ের চমৎকার প্রস্তাবনার প্রতি সংহতি প্রকাশ করছি, এটা একটা মন্তব্য করেছেন। এছাড়া আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান শেষের পথে, আমাদের সময় সংক্ষিপ্ত ছিল এবং পশ্চিমবঙ্গে এখন ভোটের আবহাওয়া রয়েছে, এই কারণে আমরা চিন্তিত ছিলাম যে কতজন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে। সত্ত্বেও এসছেন, যথেষ্ট পরিমাণে যোগদান করেছে এবং আগামীকাল এর পুনঃসম্প্রচার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল ISCS ইন্ডিয়া এবং আমাদের ফেসবুক পেজ আছে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ। কালকে বিকেল 5টার সময় এর পুনঃসম্প্রচার আপনারা দেখতে পারবেন। এখন যে শেষ আবশ্যিক কাজটা আমাকে করতে হবে সেটা হলো ধন্যবাদ জ্ঞাপন। প্রথমেই ধন্যবাদ দেব 4 জন বিশিষ্ট বক্তাকে, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, দর্শকদেরকে তারা মোহিত করেছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। হরিপদ ভৌমিক, আলম খোরশেদ, কৌশিক মজুমদার এবং রাজীব চক্রবর্তী, এবং যারা এত বাধাবিঘ্ন সত্ত্বেও, ভোটের আবহাওয়া সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সেই দর্শকদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমার সহকর্মীবৃন্দ, তাদের মধ্যে রয়েছেন স্নেহাংশু অনার্য, কঙ্কনা রায়, সিদ্ধার্থ করত এবং সঞ্জীব দাস, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদেরকে পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে আছেন রমেন ব্যানার্জি, মালবিকা চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু বক্সী, গৌতম বিশ্বাস এবং অরিন্দম মুখোপাধ্যায়। সমগ্র এই প্রোগ্রামটা আয়োজন করতে গিয়ে যিনি কারিগরি সহায়তা করেছেন, গত 7 দিন যাবৎ আমার অসংখ্য উপদ্রব সহ্য করেছেন, তিনি হলেন হীরক নন্দী, এবং যিনি আমন্ত্রণ পত্রটি তৈরি করেছেন তিনি হলেন কৌশিক দে। তাদের উভয়কেই আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষকে আজকের দিনে নববর্ষের শুভেচ্ছা এবং পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান শেষ করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। 1428 নববর্ষ যেন এই পৃথিবী কোভিড মুক্ত হতে পারে, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।